থিঙ্ক লাইক যে মানে এটা জাস্ট কনভারসেশনের মতো আর কি, যে হোয়াট এভার ইউ থিঙ্ক ইউ ওয়ান্ট টু শেয়ার, তো তুমি ইউ ক্যান স্টার্ট শেয়ারিং, যে তুমি আসলে কি নিয়ে কথা বলতে চাও, হ্যাঁ, দ্য ওয়ে ইউ ফিল, এনি ওয়ে। তুমি যদি তোমার ইনফরমেশন হাইড করতে চাও, কোন এলাকা থেকে কোথায় কি বয়স কি, ইউ ক্যান হাইড এভরিথিং, যেভাবে তোমার স্টোরিটা বলতে ইউ ফিল কমফোর্টেবল। ওকে। এবার আহ এটা অবশ্যই হাইড করতে চাই, কারণ আমার ফ্যামিলি আছে তো। তো ফ্যামিলি রিলেটেড ক্ষেত্রে আর আমি হচ্ছে অনেক ইন্ট্রোভার্ট একটা মানুষ। আমি এভাবে কথা কারোর সাথে শেয়ার করতে পারি না, মানে বলতেও পারি না যে আমার এটা খাইতে মন চাইতেছে বা আমার এটা নিতে মন চাইতেছে। তো আমার একটু প্রবলেম হবে হয়তো সবকিছু গুছায় বলার। আচ্ছা, গুছায় বলতে হবে না, অগোছালো বললেও সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। যে আপনি যেভাবে ফেসবুকে কথা বলেন, আপনি তো ওইভাবেই কথা বলতেছেন এখানে, মানে অন্যরকম কিছু না। তা আমি কেমনে কথা বলবো, আমি তো জানি না আর কোন 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 উপায়ে কথা বলতে হবে। হ্যাঁ। হ্যাঁ, না আচ্ছা যাই হোক। আম, তো আমি একটু মানে অত গুছায় বলতে পারি না তো, বাট একটু প্রথম থেকে বলি মানে হুম, ফ্যামিলির বিষয়। কোনো সমস্যা নেই। হ্যাঁ, হুম। মানে টাইম লিমিট কিছু কি আছে এখানে? না, বলতে থাকেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তো আমার আমার একটা বড় ভাইয়া আছে আর আমি। তো আমার ভাইয়া হচ্ছে আমরা যত কাজিনদের মধ্যে সব থেকে বড়। আমার আব্বু আম্মু বড় ছিল তাই। তো আমার ভাইয়া আর আমি, আমার ভাইয়ার 12 বছর পরে আমি হইছি। আর এটা কোনো মানে এমন হয় না যে আমার ভাইয়া এত বড় আমাকে কেন এত লেটে নিচ্ছে। আহ হয় না অনেক সময় বাবু চলে আসে, এরকম না বিষয়টা। আমার আব্বু আম্মু আমাকে প্ল্যানিং করে নিতে। আমার আম্মু একজন স্কুল টিচার ছিলেন। তো আমার আম্মুর মনে হচ্ছে মানে আমার আম্মুকে কেউ একজন বলছে যে আপনার একটাই ছেলে, আপনার একটা মেয়ে নেওয়া উচিত। আপনি মারা গেলে কান্না করার কেউ থাকবে না। তো তখন আমার আব্বু আম্মু আমাকে নিতে, তো আমি আমার আব্বু আম্মু আমার ভাইয়ার কাছে আহ, তো এখন একটা বাচ্চা। তারা আমাকে ওইভাবেই ছোট থেকে বড় করছে। মানে আহ, আমি অবশ্যই জানি আমরা একদমই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, কিন্তু তারপরেও আমি আমার লাইফে কোনো কিছু চাইছি, আমি আমার লিমিট জানি। লিমিটের বাইরে আমি আমি এইরকম একটা মানুষ, আমি যে আমার অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা, অনেক চাহিদা, এরকম আমি কখনোই ছিলাম না। আমি তারপরও আমি যদি কখনো মনে করতে আমি এটা নিব আমার লাইফে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাকে সবকিছু আমার ফ্যামিলি সাপোর্ট আমাকে দিতে। তো আমার ফ্যামিলি এরকম আমাকে অনেক ভালোবাসে, আমি অনেক আদরের। আমার বাসায় 3টা মানুষ, আব্বু আম্মু ভাইয়া। তো এই এই হচ্ছে আমার ফ্যামিলি। আর আমি যখন হাই স্কুলে, আমি আলহামদুলিল্লাহ দেখতে অসুন্দর কখনোই না, আমি সুন্দর একটা মেয়ে। মানে ছোট থেকেই বাই ওকে। বর্ন একটা সুন্দর মেয়ে ছিলাম। উম তো আমাকে দেখলে মানুষজন এক কথাই নর্মালি বলবে যে হ্যাঁ মেয়েটা বাচ্চাটা কিউট সুন্দর, এরকম। ছোট থেকেই মানে হয় না যে 5 জন 10 জন 20 জন 50 জনের মধ্যে আমাকে অবশ্যই মানুষ নোটিস করবে। আমি দেখতে এরকম ছিলাম ছোটবেলা। তো আমি যখন ফার্স্ট হাই স্কুলে যাই, আমি এবার বললে মানুষজন হাসবে, তারপরে বলি যে আমাকে অন্য ক্লাসের বড় বড় আপুরা ভাইয়ারা দেখতে আসতো যে এই চলো একটা মেয়ে আসছে ক্লাস 6-এ, ওই মেয়েটা অনেক সুন্দর। আমি এটা মানে আমাকে অনেকে দেখতে আসছিল এরকম করে, মানে অনেক। একটা স্কুলে কয়েকদিন আমাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, কারণ আমি দেখতে অনেক কিউট, বাচ্চা, ছোট, সুন্দর এরকম ছিলাম। তো আমি আম্মুর স্কুলে পড়াশোনা করছি। তারপরে একটা যখন হাই স্কুলে গেছি তখন আমি এত প্রপোজাল পাইছি, আমি তখন রিলেশনের মানেও বুঝতাম না। প্রচুর প্রপোজাল পাইছি। আমাদের বাসা ছিল একটা, ওকে। ছেলেরা আপনার হচ্ছে আড্ডা টাড্ডা দেয় হাবি জাবি। তো আম্মুর ফোনে এত মেসেজ আসতো, এত কল আসতো রিলেশনের জন্য। ইভেন আমার যে কাজিন বড়রা ছিল, কাজিন সিস্টার ছিল, ওদের কাছে প্রপোজাল আসতো। মানে এত রিলেশনের জন্য মেসেজ আসতো, আমার ভাইয়া দুঃখে আমার আম্মুর নাম্বারটা চেঞ্জ করে দিছিল। তো এগুলা সব বড় বড়
একজন সিনিয়র সিনিয়র পার্সন যে আমাদের আমাদের হাই স্কুলে 9-10-এ পড়ে বা কে ইন্টারে পড়ে এরকম। আর আমি এগুলার দিক থেকে ওই যে একটা বাচ্চা বাচ্চা ভাব ছিল আমার ভেতরে যে এগুলো আমি কখনো করব না, এইদিকে যাব না, এগুলো আমি মানে আমার হয় না যে কিছু কিছু জিনিস ইউনিভার্সাল ট্রুথ যে আমি তামান্না কখনো উম, আমি এভাবে নাম না বলি আমায়, যে আমি কখনো হচ্ছে টিনেশনে যাব না, চোখ মুজে বিশ্বাস করতো। তো আর আমি অনেক হ্যাঁ এরকম। তো আমি পড়াশোনায় আলহামদুলিল্লাহ এভারেজ স্টুডেন্ট ছিলাম, খুব যে ভালো ছিলাম তা না, ভালো ছিলাম কিন্তু আমাকে ছোটবেলা প্রচুর প্রেসার দিত পড়াশোনা নিয়ে, যে পড়তে হবে, বাইরে ঘুরতে যাওয়া যাবে না, আর বাসায় রাখতো এরকম, আমিও বাসায় থাকতাম। তো সব মিলায়ে আমি প্রাইমারি পর্যন্ত স্টুডেন্ট ভালোই ছিলাম। আর হাই স্কুলে যাওয়ার পর অনেক মানুষজনের মধ্যে যখন পড়ে গেছি তখন মনে হচ্ছে যে খাতার পাখি ছাড়া পাইছি, তখন পড়াশোনাটা একটু করে কমায় দিছি। তো তারপর থেকে এভারেজ স্টুডেন্ট, কিন্তু পড়লে অনেক ভালো কিছু করতাম, এটা আমিও জানি, আমার ফ্যামিলিও জানে। আম, আম্মু যেহেতু স্কুল টিচার ছিলেন, আম্মুর পড়াশোনার প্রতি খুব একটা আকর্ষণ, যে আমার যে বাচ্চারা বেশি পড়াশোনা করে ভালো মার্কস নিয়ে আসে ওদেরকে আম্মু খুবই ভালোবাসতো। আলহামদুলিল্লাহ আম্মু অনেক ভালো ছিল। তো এটা তো আমি জানি যে যারা পড়াশোনা করে, স্টুডেন্ট ভালো, এদেরকে আম্মু অনেক ভালোবাসি, সেটা ছেলে হোক মেয়ে হোক, এটা তো আমি তো জানি। তো হাই স্কুলে যাওয়ার পর আমি 6 থেকে অনেক প্রপোজাল পাইছি, ক্লাস 8-এর 9-10 মানে সব ক্লাস থেকে এরকম পাইছি। তো আমাদের স্কুলে আমাদের ক্লাসে একদম হচ্ছে সিনিয়র পছন্দ করে, আরো অনেক ছেলে আমাকে পছন্দ করে। এই ছেলে যে আহামরি দেখতে সুন্দর তা না, হাইট যে অনেক ভালো তা না, আহ, মানে স্বাভাবিক আর আল্লাহর সৃষ্টি সুন্দর, এই রকম সুন্দর, কিন্তু আমাকে যে মানুষ যেভাবে নোটিশ করবে যে আমি একটা সুন্দর বাচ্চা, এইরকম মানে স্পেশাল কোনো কিছু ছিল না, স্বাভাবিক একটা নর্মাল মানুষ, গায়ে কালার নর্মাল, একদম নর্মাল, কালো শ্যামলা এই টাইপের এরকম। তো রিজেক্ট রিজেক্ট রিজেক্ট, বাসায় আসছে রিজেক্ট 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 এরকম। কিন্তু ওই যে আমার আম্মু হচ্ছে ভদ্র বাচ্চাদেরকে হচ্ছে যারা ট্যালেন্ট বাচ্চা পড়াশোনা করে এরকম বাচ্চাদেরকে পছন্দ করে। তো এইটা তো মাথায় ছিল। তো এইটা মাথায় থেকে আহ, ও আমাদের ক্লাসে আমাদের যে ইমিডিয়েট সিনিয়র ব্যাচ ছিল ওই ব্যাচের যে একজন আমাকে পছন্দ করছিল, এই প্রতি আমার একটা মানে নর্মালি, মানে আমাকে কেউ বলে নাই বা কেউ ফোর্স করে নাই, আমার একটা নর্মালি সফট কর্নার কাজ করতো, এতটুকুই ছিল বিষয়টা। এর ওপর আর কিছু ছিল না। আমাকে ফ্রেন্ডদের মাধ্যমে অনেক ভাবে কথা বলার চেষ্টা করা, আমার দিকে তাকানো, অ্যাসেম্বলিতে যখন আমরা দাঁড়াইতাম তখন আমার দিকে, মানে এই জিনিসগুলা চলতেছিল হাই স্কুল লাইফে যেগুলা হয়, প্রেম ভালোবাসা সবাই যেগুলা করতে অভ্যস্ত। তো আমি কখনো এগুলাতে রেসপন্স, আমি যখন আপনার ইয়ে করি, উম, কিন্তু আমি বলি শুধু একটা সফট কর্নার ছিল এতটুকু, এর বেশি কিছু না। আমি কি চালায় যাব আমার কথা? হ্যাঁ, অবশ্যই আমি হ্যালো। শুনতেছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো আমি যখন ক্লাস 7 থেকে যখন আমি 8-এ পড়বো, আমরা হচ্ছে সেকেন্ড, আমরা হচ্ছে ওই যে জেএসসি শুরু হয়েছিল, আমরা ছিলাম তার সেকেন্ড ব্যাচ। আপনার ওকে। তো ফার্স্ট ব্যাচে ছিল যারা, তারা তো জেএসসি দিচ্ছে, আমরা 7 থেকে 8-এ উঠছি। তো সেই সময় ওই যে স্টুডেন্ট ভালো ছিল, তো ও করছিল কি আমাদের গ্রামের স্কুল থেকে আহ হচ্ছে টিচিং জেলা স্কুলে। তো কিছু হয় নাই, আমি তাকাই নাই, দেখি নাই, কিন্তু আমাদের পুরা স্কুল জানে, আমার ফ্যামিলিও জানে যে আমাকে একটা ছেলে পছন্দ করে, আমাকে একটা ছেলে পছন্দ করে, মানে অন্যরাও করে, এটাও করে, এটা নিয়ে অনেক কিছু, মানে আমি করি নাই, খাদ্যের হাতে এই জন্য বকাও খাওয়া হয় নাই, কিন্তু সবাই জানে এটা।
তো যখন আমি এটা জানতে পারলাম যে আমাদের স্কুল থেকে অন্য স্কুলে আপনার হচ্ছে চলে যাইতেছে ওই ছেলে, তখন আপনার একটু খারাপ লাগা কাজ করছে। তো তারপরে যে আমি যোগাযোগ করার চেষ্টা করছি এরকমও না। আহ, আমাকে নাম্বার আমার ফ্রেন্ড মাধ্যমে নাম্বার দিয়ে গেছিল, কিন্তু ওর নাম্বার দিচ্ছিল কোনো সমস্যা নাই, কিন্তু আমি কোনোভাবেই তার সাথে যোগাযোগ করি নাই। মানে আমার হাতে নাম্বার ছিল, অপশনও ছিল কথা বলার, যে আমার আম্মু তো বাসায় থাকতো না, আম্মু স্কুলে থাকতো, আমি চাইলে মানে আমি তো আমার মতো করে বড় হয়েছি। হ্যালো, আমি কি বলবো বুঝতেছি না। তো হুম। একটা পর্যায়ে আমি তাকে একদম মিস করতে শুরু করি। আগে হয়তো যে আমি স্কুলে তাকে দেখতেছি, বাট আমি তো আর তখন দেখতে পারতাম না। তখন হয়তো যে আর শুক্রবার শনিবার আমাদের বাসাটা যেহেতু বাজারে, আমাদের হাই স্কুলটা বাজারে, আহ সবকিছু আপনার হচ্ছে আমি আপনি দাঁড়ায় থাকলে আপনাকেও দেখতে পারবো, আর আপনি এখানে ইজিলি দাঁড়ায় থাকতে পারবেন যেহেতু আমাদের বাসা বাজারে। তো ওই শুক্র শনিবার করে আমি একজনকে দেখতাম এভাবে, যে আমাকে দেখার আচ্ছা, জন্য এখানে একটা অন্য বিষয় একটা। ইন্টারাপ্ট করি, একটা হুম, বিষয় ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আম, you can say about যে এই মানুষটার সাথে আপনার কি সম্পর্কটা ছিল, সম্পর্কটা কিভাবে কি ভাঙছে, হোয়াট এভার ইট ইজ। কারণ সময় আছে, কিন্তু ওই সময় নাই যে শুক্রবারে যে বাসার সামনে দাঁড়ায় ছিল, প্রায় দেখা হইতো বা প্রায় দেখছি, এইটার সময় কিন্তু নাই। ঠিক আছে, ইউ হ্যাভ টু ও বি লাইক আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, সরি ভাইয়া, হ্যাঁ। যেমন মানে ধরো, আমি একদম বেশি আমি ইয়া আই নো, আচ্ছা, ঠিক আছে। যেমন ধরো তুমি ক্লাস ফাইভে ভালো স্টুডেন্ট ছিলা, এটার সাথে সম্পর্ক কোনো রিলেশনশিপ নাই। ফাইভের পর থেকে তোমার আচ্ছা, মানে ইউ আর প্রিটি, এটার সাথে ব্রেকের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, দ্য স্টোরি ইজ লাইক যে ভাই, আমি যখন 17 বছর ছিল বা 18 বছর ছিল বা 15 বছর ছিল, তার সাথে সম্পর্ক ছিল, একটা জায়গায় আমাদের পরিচয় হয়েছে, দেন উই হ্যাভ সম্পর্ক ভালো ছিল, বা ওর মানে সি দ্য কোর থিং। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি, বুঝা। তো হ্যাঁ, তো আপনার হচ্ছে আমি তার সাথে, আমার কাছে নাম্বার ছিল, আমি যোগাযোগ করা শুরু করছি, দেন আমাদের যোগাযোগ হয়। আমাদের মধ্যে তার ফ্যামিলি সম্পর্কে বলি। আমি ওই তখন পর্যন্ত মানে আমি নর্মালি ফার্স্টের দিকে জানতাম যে তার বাবা নাই। ওকে, বাবা নাই, জাস্ট এতটুকুই জানতাম, তার বাবা নাই, সে তার নানুর বাসায় পালিত। মানে তার নানুর বাসায় মানুষজন, নানুর বাসায় সে থাকে, ওদের নিজের বাসা নাই। ওর নানু মামারাই ওর সব সব সবকিছু মেনটেন করে। এটা আমি ফার্স্টের দিকে জানতাম। দেন আমি পরে জানতে পারছি যে অ্যাকচুয়ালি ওর বাবা নাই এমনটা না, অ্যাকচুয়ালি ওর বাবা আছে, আর মায়ের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। আর পরবর্তীতে ওর মায়ের আরেকটা জায়গায় বিয়ে হয়, কিন্তু সেখানেও তার ডিভোর্স হয়ে গেছে। তার পরবর্তীতে তার মা হচ্ছে আর ও তো নানুর বাসাতেই থাকে। আর এই এটা ছিল তার ফ্যামিলি। ওকে, তো আপনার, হ্যাঁ, তো আমাদের রিলেশনটা শুরু হয় 8 মাসে, মানে অফিসিয়ালি আমরা রিলেশন শুরু করি 8 মাসে, মানে এই আগস্টে 12 তারিখে। এটা এখনো মনে আছে। তো আমাদের রিলেশন শুরু হয় ক্লাস 10-এ, এভাবেই যাইতেছিল। আমি যেরকম, আমি ছেলে অনেক ঠান্ডা ছিল, ঠান্ডা প্রকৃতি, একদম চুপচাপ ঠান্ডা, একদম নিস্তেজ প্রাণীর মতো ছিল। তো আমি এটা ফিল করছিলাম যে আমার আম্মু একটা ভালো, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না থাক, ও নিঃস্ব একটা ছেলে হোক। তো আম্মু বাসায় বলতো যে কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তাহলে তার অতীত নিয়ে তাকে পিঞ্চ করা যাবে না, এরকম কিছু। তো এই জিনিসগুলো ছোটবেলা যখন বাসায় শুনতাম, বলতো, তো ওইটা মাথায় ছিল যে ছেলে তো ভদ্র ছেলে, আমি যদি কখনো আমার বাসায় এই ছেলের কথা বলি, সে যদি ভালো কিছু একটা করে, আমাকে তো সবাই অনেক ভালোবাসে, অবশ্যই আমাকে মেনে নিবে। আর বলে মানে এটা আমি বলতে চাই না, তারপরেও এসে যাইতে চাই যে ওর এলাকায়
এলাকার যদি খোঁজ নেওয়া হয় এখনো ওকে। মানুষজনের একটা ভালো পজিটিভ কোনো মানে ধারণা নাই, নেগেটিভ ধারণা আছে, আর এগুলা অনেক প্রুফ আছে, এই জন্য মানুষের আছে। তো এই তো আমি শুধু ছেলেকে দেখছি, ছেলের ফ্যামিলি দেখি কিছু না নাকি আমাদের রিলেশন এভাবে চলতে শুরু করে। আমরা আম্মুর ফোন থেকে চুপচাপ মাঝে মধ্যে মেসেজিং করি, মাঝে মধ্যে কথা হয়, এভাবেই কন্টিনিউ হইতে 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 আমাদের রিলেশনটা ইন্টারে এসে আমাদের একটা প্রবলেম হয়। যখন এইচএসসি আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, সে যখন সেকেন্ড ইয়ারে পড়ে, তখন ওকে। সম্পর্কে মোটামুটি সবাই একটা ধারণা করতো যে আমরা রিলেশনে আছি, বাট কখনো স্বীকার করতাম না, কারণ স্বীকার করলে তো আমার বাসা থেকে কখনো মেনে নিবে না, আমাকে অনেক প্রেশার ক্রিয়েট করবে এটা থেকে বের হয়ে আসার জন্য। তো কেন জানি আমি জানি না যে আম, ছেলের মা আমাকে কোনোভাবেই মেনে নিতে চাইতো না, বা হয় না এরকম। আমরা যখন ইন্টারে পড়াশোনা করতাম, আমার আম্মুকে একটা ফোন দিছিল, আমার আম্মুকে ফোন দিয়ে এভাবে বলছিল যে উম, আপনার তো ফুলের মতো মেয়ে, আপনি এত সুন্দর একটা মেয়ে, আপনার আমার ছেলের তো জন্মের ঠিক নেই, তো তারপরেও কেন আপনার মেয়ে আমার ছেলের সাথে কথা বলবে, আপনার মেয়েকে তো আপনার অনেক ভালোভাবে রাখতে পারবেন, এইরকম। তো এইটা বলার পর আমাকে বাসা থেকে অনেক অনেক প্রেশার ক্রিয়েট করা হয়, অনেক প্রবলেম করা হয়, যেগুলা হয় ইউজুয়াল ফ্যামিলিতে যেগুলা হয়। একটা রিলেশন থেকে জোর করে বের করে নিয়ে আসার জন্য যা যা করা হয়। তো এই জন্য মাঝখানে আমাদের কমিউনিকেশনটা অফ হয়ে যায়। আর ওই হচ্ছে না, আমি তখন সেকেন্ড ইয়ারে পড়তাম, ও তখন অ্যাডমিশনে ছিল। এইরকম একটা সময় যখন আমরা কথা বলা বাদ দেই, তো ওর অবশ্যই এটা ওর উপরে একটা প্রভাব ফেলতে স্বাভাবিক। ও ভালো কোথাও চান্স অ্যাডমিশন নিতে পারে নাই। ও এত বছরের একটা অলরেডি বছর প্লাস একটা সম্পর্ক, একটা 3-4 বছর প্লাস একটা সম্পর্ক। তো তারপরে আম, আমি আবার ওর সাথে কমিউনিকেশন করা শুরু করি 5-6 মাস পর থেকে। আর ও তখন আমার সাথে আবার নতুন করে কন্টিনিউ করে, দেন ও দ্বিতীয়বার অ্যাডমিশন দিয়ে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়, মোটামুটি ভালো একটা ভার্সিটিতে চান্স পায়। আমি বলবো, রিভিল করবো কোন ভার্সিটি? শাহজালাল ইউনিভার্সিটি? জি, সাস্টে নাকি? না, জাহাঙ্গীরনগরে। ও আচ্ছা, ওকে। হ্যাঁ। তো তো আমার কি খুশি, অনেক খুশি আছে, ঠিক আছে, ও এখন একটা ভার্সিটিতে চান্স পাইছে, দেন ওখান থেকে বের হয়ে একটা ভালো জব করবে। আমার একটাই কথা প্রথম থেকে ছিল, আমি যাই করি ফ্যামিলি অবশ্যই, একটা এন্ড অফ দ্য ডে ফ্যামিলিকে মানাইতে হবে আমাদের। আমি সত্যি কথা বলতে আমি এটার প্রতি এতটা সিরিয়াস ছিলাম, আল্লাহর কসম করে বলতেছি, আমি এতগুলা বছর নামাজ পড়তাম আলহামদুলিল্লাহ, ভালো ছিলাম। আমি নামাজে অন্য কারোর জন্য দোয়া করতাম না, আমার নিজের জন্য দোয়া করতাম না, নিজের ক্যারিয়ার নিয়ে আমি সবসময় একটা টেনশনে থাকতাম যে ওর তো সামনে পেছনে কেউ নাই। তো আহ, আমি যতদূর পারি এখান থেকে সাপোর্ট করব, ও যেন একটা পড়াশোনা শেষ করে একটা ভালো কিছু করতে পারে। আহ, আল্লাহর কাছে আমি ওর জন্য দোয়া করতাম। তো আমাকে যখন আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডসরা বুঝাইতো যে এটা থেকে বের হয়ে আসো, ওর মা ভালো না, তুমি কখনো সংসার করতে পারবে না, তো আমি বলতাম আমি কেমনে বের হয়ে আসবো, একটা বাচ্চা যেভাবে বড় হয়েছে আমি তো ওর বড় হওয়া দেখি, বড় হয়েছি একসাথে এরকম। তো আমাদের সম্পর্ক আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, আমাকে অনেক প্যাম্পার করতো, আমাকে বলতো যে হচ্ছে আমরা একসাথে বড় হইতেছি, হুম। সিরিয়াসলি আমরা একসাথে বড় হয়েছি। আমি আচ্ছা, এখন বড় হওয়ার পরে কোন জায়গায় গিয়ে প্রবলেম শুরু হয়েছে এটা বলো। বলতে আমি যত প্রকার সাপোর্ট দেওয়া উচিত রিলেশনশিপে আমি সব দিকে দিচ্ছি, টাকা পয়সা থেকে শুরু করে যত কিছু, আমি নিজের চিন্তা করি না। ও আমার আমার কথাটা বলি, আমি এগুলা নিয়ে এতটাই সিরিয়াস ছিলাম যে আমি আমার নিজের দিকে কখনো গুরুত্বই দেই নাই। তো আমি আচ্ছা, তুমি যে বললা আর টাকা হেল্প করছো, ও কি মানে হ্যাঁ, গরিব ছিল বা টাকা পয়সা ওর লাগতো? হ্যাঁ, গরিব ছিল বলতে অবশ্যই ওর বাবা ছিল না, ওর মা ওকে সাপোর্ট করতো, ওর মা ওকে টাকা দিয়ে সাপোর্ট করতো। আমি মানে আমরা যদি এখন পর্যন্ত আমি যদি 20 বার রেস্টুরেন্টে যাই, 18 বার 19 বার রেস্টুরেন্টের বিল আমি দিচ্ছি। তো রেস্টুরেন্টে বিল দেওয়া কি সাপোর্ট করে নাকি? তো প্রেম করতে গেছে বিল দিবা না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
আমি দিব, এটা নিয়ে আমার কোনো হ্যাঁ, সমস্যা ছিল না। এখানে আবার কি এখানে আমি করছি অনেক এখন? কিছুতে সাপোর্ট করছি। প্রেমও আ করতে চাও আবার বিলও, মানে এখন তোমরা না সম অধিকার চাইছো, এখন সে অধিকার দিছে, তুমি সেখানে বিল পে করছো। তো এখানে এইটাকে আমি তো ভাবছি তুমি বলছো ওকে তুমি টাকা পয়সা সাহায্য করছো, ভাবছি ও হয়তো মাথার উপর ফ্যান নাই, তারপরে হইতেছে যে ওর ভার্সিটির হয়তো ফিস দিতেছে, স্কুলে মানে ও ওর হ্যাঁ, বাসায় খাবার করছি দাবার নাই। অনেক কিছুতে সাপোর্ট। হ্যাঁ, আমি এটাও করছি। এজন্য বললাম। অনেক ওকে, কিছুতে করছি। আমি যতটুকু পারছি আমি করার কিন্তু চেষ্টা এখন করছি। ও তুমি যখন যে আমাকে যে বলতো, এটা যে করছো, এটা কি তোমার নিজের ইনকাম ছিল? আমার নিজের ইনকাম ছিল বলতে কি, আমি তো আমার যে স্টুডেন্ট, আম্মু হচ্ছে আমার বাসা থেকে কখনো অ্যালাউ করবে না যে তুমি বাইরে স্টুডেন্ট পড়ো। আমার ভাইয়া করতো না, আমাকে যেগুলো পকেট মানি দিত আমি ওইখান থেকে দিয়ে দিতাম। এমনও হয়েছে আচ্ছা, যে এখন আমি আমার কথা হোস্টেলে হলো থাকছি। যে আহ ধরো দুনিয়াতে আরেকটা মানুষ আছে, হ্যাঁ, যারা মনে করো যে সারা জীবন পড়াশোনা করছে, ক্যারিয়ার বানাইছে, হ্যাঁ, ওরা লাইফে এত মেহনত করেও এমন মানুষ জীবনে পায় না, যে যে মানুষটা এগুলা ভোগ করবে, যে ঠিক আছে একটা ছেলে ক্যারিয়ার বানাইছে, সে বাড়িঘর বানাইছে, বা সে টাকা পয়সা আছে সার্ভাইভ করার, এরা বউ খুঁজে পাইতেছে না, যে ভাই বউ তো পাইতেছে না, এটা হচ্ছে ওদের কথা। এখন তুমি আমার বলো যে কোন স্কিলটা থাকলে বা কোন ক্রাইটেরিয়া থাকলে মানে একটা মেয়ে আর একটা ছেলেকে ভরণ পোষণ দেয়, বা একটা মেয়ে মনে করো যে ও ছেলেকে ইন্টার থেকে মনে করো টানতে টানতে, বা এই যে খাবার মানে কোন স্কিলটা আসলে ডেভেলপ করলে মনে করো যে এই টাইপের অ্যাট্রাকশন মানে মানুষ ফিল করে অ্যাজ এ ওমেন? তো আমি তো অন্য কারোর সাথে আমার লাইফে কথা বলি নাই, আমি একটা ছেলের সাথে কথা বলছি। আর আমি ফিল করছি যে আমার অনেক কেয়ার করতো যে আমি খাইছি কিনা, আমি ঠিক মতো ঘুমাইতেছি কিনা। আর সব হুম। আমার জন্য থেকে যাও, আমি একটা অনাথ ছেলে, আমি একটা এতিম ছেলে, আমি একটা গরিব ছেলে, আমার জন্য থেকে যাও, আমি তোমাকে আমার রানী বানায় রাখবো। তো আমি ওইটাই ফিল করছিলাম যে আচ্ছা ঠিক আছে, ও আমি থেকে যাই। সবাই তো থাকে না, আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখছি থাকে নাই শেষ পর্যন্ত। তো আমার ভেতরে এটাই কাজ করতেছিল যে আমি কথা দিছি একজনকে, আমি কথাটা রাখবো আমার যত কষ্ট হোক। যেহেতু আমি একটা মেয়ে মানুষ, ক্লাস 10 এর পর থেকে আমার অনেক বিয়ের প্রপোজাল আসছে, অনেক আচ্ছা, ফ্যামিলি আমি রিলেটিভস দের তোমার একটা মধ্যে, কোশ্চেন বাইরে করি, থেকে। ধরো তুমি তারে কথা দিছো এবং কয়দিন পরে জানতে পারলা যে সে একটা রেপিস্ট, তুমি কি তোমার ওয়াদা রাখবা? না, জানলে তো অবশ্য রাখার মতো সিচুয়েশন নাই যদি এরকমটা হইতো। ওকে, সো এখন কি তোমরা কি হ্যাঁ। সম্পর্কে আছো, না সম্পর্ক শেষ, কি অবস্থায় আছে? না, সম্পর্ক নাই। কোনো মানে কমিউনিকেশন নাই কিরকম আমাদের। নাই, মানে ধরো মানে 2 মাস 3 মাস, হাউ মেনি ডেজ ইউ গাইস আর নট ইন কমিউনিকেশন? নাকি গতকালকেও চ্যাট হইছে? না না, এরকম কিছু হয় না, এরকম অপশন আমাদের লাইফে আর নাই। আমরা আর ওকে, মরে গেছে দুজন। নাকি? না, আমরা তো, আমাকে তো ডিভোর্স দিছে। তো এরপরে তো আর কোনোভাবে পসিবল না যে আমি ওই রকম, আমি অনেক কনজারভেটিভ ফ্যামিলিরই মানুষ। তো সো মানে আমি, ও মাই গড, এটা তো অনেক অনেকগুলা কাহিনী। সো বেসিক তোমার বিয়ে হয়েছে, বিয়ের পরে আবার ডিভোর্সও হয়েছে, বাট ইউ স্টার্টেড টকিং অ্যাবাউট ক্লাস 5-এ তুমি মেধাবী ছিলা? সিরিয়াসলি? আমি হ্যাঁ, তো ভাবছি তোমার সাথে গল্প করে আমি ভাবছি যে মেবি তোমার আম, হয়তো একজনকে তুমি পছন্দ করছো, তারপরে তার সাথে মানে তোমার, সে তোমাকে মানে তোমাকে সে কোনোদিন মানে সে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে গেছে, সো ইট উইল বি দ্য এন্ড স্টোরি। এই জন্য তুমি আগে থেকে বলতেছো, বাট সি দিস ইজ দ্য মেইন পয়েন্ট, ইউ শুড সে দ্যাট ভাই আই হ্যাভ এ রিলেশনশিপ উইথ one person and then we could marry, then this happened, this is what happened, and that's what this is the situation. আচ্ছা So ঠিক আছে, আমি আরো শর্ট করে বলতেছি। না, শর্ট করার জন্য না, মানে ফোকাসটা মানে খুব ডিস্ট্রাক্টেড আর কি। মানে জিনিসটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি লাইক, ধরো তুমি আমার কাছে একটা হেল্প নিতে আসছো যে ভাই আমার রাতে ঘুম হয় না, মনে শান্তি নাই, আমি খুব ডিপ্রেশন আছি, আপনি মোটিভেট করেন। তো তুমি কি জন্য ঘুমাইতে পারো না, কি প্রবলেম আছে, কি ক্রাইসিস গেছে, তো আমার জানতে হবে। তুমি যদি আমার বলো যে ভাই আমি ক্লাস 5-এ বৃত্তি পাইছি, বা ক্লাস 5-এ খুব মেধাবী ছিলাম, হাউ আই এম গোয়িং টু হেল্প ইউ, রাইট? সো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট দ্যাট
মানে পয়েন্ট টু দা পয়েন্টে আর কি থাকা আর কি। অ্যান্ড সো আই এম ভেরি সরি যে তোমার লাইফে যে ডিভোর্সের যে ঘটনাটা ঘটছে। সো দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ লাইক আই ওয়ান্ট টু নো দ্যাট হাউ ইউ গাইস গেট ম্যারিড অ্যান্ড তারপরে মানে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু শেয়ার। আচ্ছা ঠিক আছে, আমি এখন মেইন পয়েন্টে আসি। তো আমাদের রিলেশনটা এভাবে চলতেছিল। আমার রিলেশন প্রথম থেকে লং ডিস্টেন্স রিলেশন ছিল। আমি যখন তার প্রতি ফল করছি, সে তখন একটা অন্য স্কুলে, আমি একটা অন্য স্কুলে। সে যে সিটিতে থাকছে আমি সেই সিটিতে অনেক পরে গেছি, এরকম। আমার রিলেশন প্রথম থেকে একদমই লং ডিস্টেন্স ছিল, আমরা কখনো কাছাকাছি থাকি নাই। হয় না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লাইক অনেক কিছু করে, ওই রকম কোনো দিন ওই ওই সুযোগটা আসে নাই যে হচ্ছে আমরা বিভিন্ন অকেশনালি যে একসাথে ঘুরবো। আম, হয় এই জিনিস আমার লাইফে করতে পারি নাই, যে পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন, হাবিজাবি সেলিব্রেশন এগুলো কখনো হয় নাই। দেন এরকম করতে করতে আমি হচ্ছে আমার 19-এ, 2019 সালে আমার হচ্ছে আমার একটা সার্জারি করতে হয়। তো এই ওকে। সার্জারি আপনার হচ্ছে দেন আপনার হচ্ছে না, এটা ধরা পড়ে আমার প্রবলেমটা, আর এটা সার্জারি করতে হয়েছিল 2020-এ। তো আমাকে ডক্টর আমার ফ্যামিলিকে খুব ভালো মতো করে বলে দিছিল যে আপনার মেয়েকে আপনারা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, ওর বেবি নিতে কনসিভ করতে সমস্যা হবে ফিউচারে, ওর যত এজ বাড়বে ওর প্রবলেম আরো বেশি হবে। তো ওই সময় তো ওই স্টুডেন্ট অবস্থায় কোনোভাবে আমাকে বিয়ে শাদী করতে পারবে না, তো আমার ফ্যামিলি থেকে বিয়ের প্রবলেম তো ছিলই। তো তারপরও আমি কখনো এই দিকে যাই নাই। 2021 সালে মে মাসে 5 তারিখে আমার আম্মু, তো ওকে। আমি আমার দাদু দাদিকে হারাই আমি যখন খুবই ছোট। তো তারপরে মানুষ মারা যাওয়ার যে একটা ফিলিংস, মানে আমি অ্যাকচুয়ালি মানুষ মারা যাওয়ার ফিলিংস যে কি হইতে পারে, মানুষ মারা যাওয়ার কষ্ট, আহারে আমার পাশের বাসার কেউ মারা গেছে বা আমার কোনো কাজিন বা আমার কোনো রিলেটিভ মারা গেছে, এই কষ্টটা আমি এত বছরে কখনো পাই নাই। মানুষ মারা যাওয়ার ফার্স্ট কষ্ট পাইছি আমি আমার আম্মুকে দিয়ে। তো আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না, আমি আমার লাইফে 7টা দিনও আমার মাকে না দেখে থাকি নাই। আমি এতটাই মা পাগল ছিলাম। এদিকে রিলেশন ছিল ঠিক আছে, বাট আমি আম্মু ছাড়া 1 সেকেন্ড চলতে পারতাম না। আমাকে যদি বলতো এখানে দাঁড়ায় থাক, আমি ওখানেই দাঁড়ায় থাকবো। এইটা হওয়ার পর আমি আমার ভাই আমরা অনেক ভেঙে পড়ছি, আমাদের পুরা ফ্যামিলি, মানে আমার ফ্যামিলি একদম উল্টাপাল্টা হয়ে গেছে। জাস্ট 1 মাসের মধ্যে আমার আম্মু মারা গেছে, মানে আমরা এটা মেন্টালি নিতে, বড় ঝড়টা আসে আমার উপর যে আমাকে বিয়ে করতে হবে, আমাকে বিয়ে দিবে। আমার দাদুর বাড়ি নানুর বাড়ি সবাই মিলে একটাই, আমি ওই সময়টা আমাকে ও বলছে যে তুমি কেন বিয়ে করবে, তোমার আম্মুর টাকা নিয়ে তুমি আলাদা হয়ে যাও, তুমি আলাদা থাকো, তুমি তোমার ফ্যামিলি ছেড়ে দাও, আর তোমার পায়ে পড়তেছি তুমি আমাকে ছেড়ো না, আমি সবকিছু ঠিক করবো একটা সময়। তো আমার যত বিয়ের প্রপোজাল আসতো ও তখন বেশি ইমোশনাল হয়ে যাইতো, মানে কান্নাকাটি অবস্থা করতো। আমি সত্যি মনে করছিলাম যে না, থেকে যাই, এভাবে আমি আরো থাকছি। 1 বছর যখন পার হইছে, আমার আম্মু মারা যাওয়া যখন 1 বছর হয়ে গেছে 2022 সালে, তো তখন ও আমাকে বলছে যে তুমি হচ্ছে, আমি এভাবে পড়াশোনা করতে পারতেছি না, আমার সবসময় আমি একটা টেনশনে থাকি, এই বুঝি তোমাকে কোথাও বিয়ে দিয়ে দিল, আর একবার যদি তোমার কোথাও বিয়ে হয়ে যায় আমার হাতে করার কিছু থাকবে না, তুমি আমাকে বিয়ে করো। আমাকে কোনোভাবে কনভিন্স করছে, সিটিতে আসছে আমাকে, আমিও হোস্টেলে থেকে পড়াশোনা করছি, এই জন্য হয়তো এটা পসিবল হয়েছে। ওকে। জুনের 12 তারিখে সে আমাকে হচ্ছে একটা কাজী অফিসে বিয়ে করে। ওকে। তো ওইখানে বিয়ে, যেদিন বিয়ে করছে দেন সে তখনই আবার আমাকে বাসে করে আবার আমার সিটিতে দিয়ে গেছে। জাস্ট আমরা বিয়েই করছিলাম যে এবার থেকে আমি রিল্যাক্স, আমি পড়াশোনা করব, আর হচ্ছে তুমি তোমার মতো থাকো, ফ্যামিলি এখন যা করবে করুক, তুমি তো আমার বউ। তো হ্যাঁ ঠিক আছে। আমার প্রথমে এটার প্রতি আমার ইচ্ছে ছিল না, অনেস্টলি ইচ্ছা ছিল না যে আমি এভাবে কখনো বিয়ে করব না, করলে তো আরো আগেই করতাম। বিয়ে করার 7 দিন পর থেকে আমি ওকে চেঞ্জ, ও একদম চেঞ্জ, যে যে মানুষটা আমার কেয়ার নিত, আমি
আল্লাদ করে যদি একটা ঝাড়ি দিতাম, একটা ঝাড়ি খাইতো। 7 দিন পর তুই আমার সাথে এভাবে কেন কথা বলতেছিস, আমি তোর জামাই হই, তুই এভাবে কেন কথা বলবি, একদম আমি তোকে ডিভোর্স দিব। 7 দিন পর যখন এই কথাটা আমি শুনি, আমার তো মাথা একদম, মানে আমি কোন মানুষকে দেখতেছি। 7 দিন পরে আমি রিয়েলাইজ করছি যে আমি ভুল করে ফেলছি অনেক বড়, আমি এই কাজটা করা ভুল করে ফেলছি, যে 7 দিন পরে আমারে হুমকি দিতেছে। তো তারপরে আমি ওর সাথে কথা বলা অফ করে দিছি, মানে কষ্টে কথা বলা অফ করে দিছি, দিয়ে তো থাকতে তুমি পারি নাই, তুমি কি আবার কথা বলা শুরু বগুড়া? করছি। তোমার কি বগুড়া? না, আমাদের বাসা হচ্ছে নওগাঁতে। ওয়াও, কাছাকাছি গেছি না বেশি দূর, মানে হালকা হ্যাঁ, গেছি। ওকে। কথা শুনে আপনি গেছেন, আমি তো নর্মালি যেভাবে কথা বলি সেভাবেই কথা বলতেছি আপনার সাথে। হ্যাঁ। ওকে। তো আমার, আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না, আমার ছোট থেকে ক্লাস 10 থেকে আমার প্রপোজাল আসছে। আমার যত কাজিনরা, আমার নিজের ফুপুর ছেলে, ইভেন রিলেটিভস, দূরের বিয়ের অনুষ্ঠানে গেছি, আর এমন কোনো মারা যাওয়ার অনুষ্ঠানে গেছি যে আমার বাসায় বিয়ের প্রপোজাল আসে নাই। আমার বাসায় যখনই একটা বিয়ের প্রপোজাল আসতো তখনই বাসায় এত যুদ্ধ হইতো, আমি একটা অগ্নিমূর্তি ধারণ করতাম। মানে আমার যত রিলেটিভস, আমি কারো কথা শুনতাম না, কিচ্ছু না, নাথিং। আমাকে সবাই বোঝানোর চেষ্টা করতো যে আমাদের ফ্যামিলি ম্যাচ করবে না, ছেলে ভালো হইলেও ছেলের ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি ম্যাচ করবে না। আর ছোট বয়সের একটা ইমোশন থাকতেই পারে, সবার লাইফে এরকম থাকে, ওইটা আঁকড়াই যে বসে থাকতে হবে এরকম কিছু না। এটা আমার ফ্রেন্ডস, আমার রিলেটিভ, আমার ফ্যামিলি আমাকে হচ্ছে হার্ডলি বোঝানোর চেষ্টা করছে, যখন আমি বুঝিনি তখন আমাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে, অনেক ওয়েতে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু একটু আমি ইন্টারাপ্ট করি, কখনোই এটা বুঝি নাই। একটু ইন্টারাপ্ট করি, গায়ে হাত তুলতো? হ্যাঁ, বিয়ের পরে তো তুলতো অনেক, এই যে আমি আপনাকে ছবিও দেখাইতে পারবো, আমার হাত ট্যাপ কেটে, এগুলো আমার সারা জীবনের একটা সাইন আমার শরীরে। মানে অন্য কিছু তো পাই নাই আমি একটা জায়গা থেকে, কিন্তু এই গালাগালি করতো? জিনিসগুলা খুব ভালো পাইছি। অস্বাভাবিক মুখ খারাপ করতো। ইভেন আমার মা যে মারা গেছে, আমার মা যে কবরে, এগুলো প্রমাণ, এগুলো আমি নিজে দেখিনি, আমার ফ্রেন্ড দেখছে, আমার রিলেটিভস দেখছে, আমার ফ্যামিলি দেখছে, ওপেনলি এগুলা করতো মানে তার বিয়ের পর। তার লজিক কি ছিল তোমার সাথে খারাপ ব্যবহার করার? ও আচ্ছা, মানে এই বিয়েটার আসতেছি ভাইয়া, আর একটু বেশি সময় নিব না, আমি প্রথমে অনেক সময় নিয়ে নিচ্ছি। তো এই বিয়ের পর তো আমাকে মেন্টাল প্রেসার করা শুরু করলো, কেন জানি আমার সাথে ভালো আচরণ করতো না। এই তুই কই ধরে, তোকে আমি আজকে হইলেও তালাক দেবো, কালকে হইলেও তালাক দেবো, এই তোর কাছ থেকে পিক চাইছি, পিক দিস নাই কেন, এই তোকে ভিডিও কল আসতে বলছি, তুই ভিডিও কল আসিস নাই কেন। একটা মেন্টাল ট্রমা, তখন থেকে মানুষটা চেঞ্জ, মানে একটা ভালোবাসছে, এটা হয়তো আমি কখনো আর পাবো না, যেটা ট্রু। তো এই যে একটা মানসিক প্যারা নিয়ে আমি শুরু করলাম 22 সাল থেকে, জুন মাসের পর থেকে একটা প্যারা, মানে মেন্টাল প্রেসার, আমার বাসা থেকে বিয়ের প্রেসার, ওই দিক থেকে ওর একটা প্রেসার। মানে এখন আমার বিয়ের প্রপোজাল আসলে ওরা কিছু করে না, বিয়ে করে ফেল, তুই বিয়ে করে ফেল, তোর ছবি আমি এলাকায় পোস্টার করব, তোর বাসায়, তোর বাসার ওয়ালে আমি পোস্টার লাগাবো তোর ছবি, তোর তোর আব্বু আর তোর ভাইয়ার মান সম্মান। আর সব থেকে বড় কথা কি, আমার ফ্যামিলি, আমার হচ্ছে আব্বু, আমার আম্মু, আমাদের না একটা ভয়, সম্মানের ভয়, যে মানুষ দুইটা কথা বলবে, এটা আমার খুবই ভয় লাগতো। যে মানুষ আমার দিকে তাকায় দুইটা কথা বলবে, মানুষ বলবে যে ওই মেয়েটা এরকম, বা এটা হয়েছে, বা ওর তো এটা হয়ে গেছে, এটা আমি খুবই ভয় পাইতাম। মানে আমার খুব সম্মানের ভয় লাগতো, এটাতে আমার, আমি কাবু হয়ে যেতাম। আর সব থেকে বেশি কাবু হইতাম আমি ব্যাড ল্যাঙ্গুয়েজ, এত নোংরা নোংরা মুখের ভাষা। আমাকে বলতো যে আমি, তুই তুই তো ভার্সিটিতে পড়িস নাই, আমি ভার্সিটিতে পড়ছি, ভার্সিটিতে এগুলো কমন, এভাবেই ছেলেরা কথা বলে, এভাবেই মেয়েরা কথা বলে, জীবনে সে দেখছিস কি ভার্সিটি। সে কি নেশা করতো? না, নেশা করতো না। নেশা না করে পিটাই তো, মানে নেশা না করে, মানে হোয়াট, তার কোনো ব্যাড হ্যাবিট ছিল না? না, ব্যাড হ্যাবিট ছিল না, কিছু ছিল না। ওকে। তো যখন কোনো কারণে প্রবলেম হতো, আমি কান্নাকাটি করতাম, তখন আমার ফ্রেন্ডরা যদি ওর সাথে কথা বলার চেষ্টা করতো, ফ্রেন্ডদেরকে বলতো, এই তোমরা ভার্সিটিতে বসতো, তোমরা জানো, এইভাবেই কথা বলে, মুখ খারাপই শুনতে হবে, এটাই আমার ল্যাঙ্গুয়েজ,
এরকম মানে বাবা মা এমন কোনো গালি নাই, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এভাবে হইতে 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 ও আপনার হচ্ছে ওইখানে একটা রিলেশন করছিল আমার সাথে ইয়ে হওয়ার পর, আমার সাথে এই যে লুকায় বিয়েটা করছিল, দেন এটার পরে করছিল, আচ্ছা ওইটা আমি না বলি। উম, আমার বাসা থেকে বিয়ের প্রেশার, আমার আম্মু নাই, আমার ফ্যামিলি, আমার আব্বুর বয়স হয়েছে, ওটার দিয়ে সবাই চাবে যেন আমি সেটেল হই। আমি ওকে তখন প্রেশার দিতে শুরু করছি, এটা সত্য। বিয়ের পরে আমি তাকে প্রেশার দিতে শুরু করছি যে আহ, আমার বাসায় এরকম প্রবলেম হইতেছে, চলো বিয়ে করি, আমি বাসায় ম্যানেজ করব, তুমি বিয়ের পরও যে এরকম স্টুডেন্ট আছো হলে থাকতেছে সেম ওইভাবেই থাকবা, আমার তো এখনো সবকিছু আমার ফ্যামিলি করতেছে, এভাবেই আমি থাকবো, আমি সমস্ত কিছু আমার ফ্যামিলির কাছ থেকে, আমার যত কষ্ট আমি আমার ফ্যামিলির কাছ থেকে নিবো, কোনো সমস্যা হবে না, তুমি চলো আমরা পাবলিক করি বিষয়টা, চলো পাবলিক করি। না আমি পাবলিক করতে পারবো না, আমার মা এই করবে না, আমার মা ওই করবে না। তো ওকে। ফাইন, পড়া শেষ করে মাস্টার্স করে নাই, অনার্স শেষ করছে, মাস্টার্স করবে, সবকিছু ঠিকঠাক করছে, মানে যত কিছু, মানে এক্সামে বসে নাই শুধু, এখন এক্সামে বসে নাই। ও আমাকে এটা, তোর জন্য আমি এক্সাম দিতে পারি নাই, তোর মেন্টাল প্রেসারে আমি এক্সাম দিতে পারি নাই, তুই আমাকে 6 লাখ টাকা দিবি। আমি কেন এক্সাম দিতে পারলাম না, আমি জাহাঙ্গীরনগরের সার্টিফিকেট পাইলাম না মাস্টার্স এর, তুই আমাকে 6 লাখ টাকা দিবি। তো আমি ওকে বুঝাইতাম যে আমি কি করে তোমাকে টাকা দিবো, আমি ভাইয়াকে বলে তোমাকে টাকা দিবো, এটা কেমন হয়ে যায়। আহ, ঠিক আছে তুমি জব, জবে ঢুকছো, জব করো। ও যে জবে ঢুকছে আর ও যে জব পাইছে এটা কিন্তু আমাকে বলে নাই। ও আপনার হচ্ছে একটা গভর্নমেন্ট জবেই ঢুকছে, মানে হয় না যে ওর ইচ্ছা অনেক, যে ও অনেক অবহেলিত ভাবে বড় হয়েছে, ও ফার্স্ট ক্লাস জব ছাড়া করবে না, তো ফার্স্ট ক্লাস জব ছিল না ওইটা প্রথম জবটা, তো ও নিজেই আমাকে ফিল করাইছিল যে তুমি হচ্ছে এ, উম, তুমি তোমার বাসায় ম্যানেজ করো, বুঝতেছি, আমার একটা, দেখতেছো তো একটা, এখন হচ্ছে টাকা ছাড়া মানুষের জব হয় না, তো আমার একটা গভর্নমেন্ট জব হয়ে গেছে, আমি এখন তোমাকে, তোমার সাথে সংসার করব আর পড়াশোনা করব, জব করব, আমার লাইফে তো আর কোনো টেনশন নাই। আর আমার ইনশাল্লাহ চাইলে ভালো জব হবে, ইনশাল্লাহ চাইলে আমি আরো ভালো কিছু করতে পারবো। আর আমার তো একটা গভর্নমেন্ট জব থাকতেছেই, কিছু না হইলেও তো এটা দিন শেষ আমার থাকবেই। তো এটা নাকি আমাকে যখন এটা বুঝাইছে আমি বুঝছি, আমি তখন বাসায় বলি নাই যে ও কত গ্রেডের জব টব করে, আমি বলছি যে জব করে। আমার আব্বু তো 3 দিন ধরে কান্নাকাটি যে ওই ফ্যামিলিতে আমি বিয়ে দিব না, ওর মায়ের সমস্যা। আমার আব্বু আমার ফ্রেন্ড, আমার বান্ধবীর আব্বুকে ডাকছে, বুঝাইছে, আমার ফ্রেন্ড আমাকে বুঝাইছে, আমার একই কথা, করলে ওইখানে বিয়ে করবো, না হইলে করবো না, এই বিয়ের কথা আমি বলি নাই তখন পর্যন্ত কোথাও। তো আপনার, আমি ওর মধ্যে আমাদের মধ্যে ঝামেলা কিন্তু চলতেছিল, ও জব পাওয়ার পরও যে ঝামেলা শেষ হয় নাই এমনটা না, ঝামেলা প্রচুর চলতেছিল। তো হয় না যে আমি অনেক কষ্টে বাসায় ম্যানেজ করছি বিষয়টা, যে তাইলে এখন তোমার বাসা থেকে বিয়ের প্রপোজাল পাঠাও, তোমার মাকে পাঠাও বা তোমার রিলেটিভসকে পাঠাও। তো আমি যখন এটা বলছি তখন ওর মা ওকে বলছে, মানে ওদের ওই দিক থেকে কথা আসছে যে আমরা কেন বিয়ের প্রপোজাল পাঠাবো, ওর বাবাকে পাঠাইতে বল, ওর ভাইকে পাঠাইতে বল। তো আমার আব্বু ভাইয়া মেনে নিছে, এটাই অনেক। আমার আব্বু ভাইয়া যে বিয়ের প্রপোজাল নিয়ে যাবে, মানে পৃথিবী উল্টে গেলেও যাবে না, আমাকে হয়তো জবাই করে দিবে যে দরকার নাই এরকম মেয়ের, কিন্তু আহ আমরা বিয়ের প্রপোজাল নিয়ে যাব না। তো এইটা নিয়ে একটা প্রবলেম। তো আমাকে সাপোর্ট করে নাই কোনো কিছুতে, আমি অনেক কান্নাকাটি করতাম যে তুমি তোমার ফ্যামিলিকে বোঝাও না, তোমরাই আসো বিয়ের প্রপোজাল নিয়ে, এরকম টাইপ। তো যখন এরকম সিচুয়েশন হয়ে গেছে শেষ পর্যন্ত আইছি, তো আমার আব্বু তো এরকম ইয়ে করে ফেলছি, তখন আব্বু ভাইয়ের আকাশ ভেঙে পড়ছে। তো আব্বু ভাইয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও মানুষজনের ইয়েতে যে আমাদের বাসায় মেয়ে ভুল করছে, তো আব্বু ভাইয়া বিয়ে প্রপোজাল নিয়ে গেছে ওদের বাসায়, অনেক একটা ইস্যু চলছে সবকিছু, তারপরে আমাদের ফ্যামিলিগত ভাবে ডিসেম্বরে আপনার ইয়ে করছে, আমাদের ফ্যামিলি দুই ফ্যামিলি নিয়ে আমাকে একটা কমিউনিটিতে আমাদের দুজনকে আমার ভাই বিয়ে দিয়ে দিতে, ওর ফ্যামিলি ছিল আমার ফ্যামিলি ছিল। তো এই, আমি কেন একটু বড় করে বলতে চাইতেছিলাম যে আমি অনেক কিছু করছি,
এই রিলেশনে। আমার আম্মুর ২টা বোন, আমার ২টা খালা, ওদের সাথে সম্পর্ক নষ্ট করছি। আমার কাজিনদের সাথে, ওই ফ্যামিলিতে যদি আমি বিয়ে করতাম, আমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। তো এরকম সিচুয়েশন আমি কারোর সাথে সম্পর্ক রাখি নাই। আমার নানুর বাড়ির বলতে শুধুমাত্র আমি আমার মামা আর আমার নানিকে সাপোর্ট পাইছিলাম আমারে। তাছাড়া আমার এখন পর্যন্ত কারোর সাথে ওর সাথে কমিউনিকেশন নষ্ট করে ওর সাথে সংসার করা শুরু করছিলাম। হুম। তো ডিসেম্বরে আপনার হচ্ছে ৬ তারিখে আমাদের মানে একদম নতুন করে নতুন করে বিয়ে দেয় আলহামদুলিল্লাহ। তারপর তো আমরা একসাথে থাকা শুরু করলাম। ভালোই চলতেছিল সবকিছু। তো আমার হচ্ছে কোল্ড অ্যালার্জি, আমার ঠান্ডার সমস্যা। তো ২ দিন পর পর আমার একটু ঠান্ডা লাগে। ঠান্ডা লাগলে আমি একটু মেডিসিন নিতে হয়, না হলে আমি থাকতে পারি না। গ্যাস নিতে হয় এরকম। তো ও বাসা যখন বাসা নেওয়ার পর A to Z ইচ অ্যান্ড এভরিথিং আমার বাসার। পর্দা থেকে শুরু করে আ আমি তো মিডল ক্লাস মানুষ আমরা। যত কিছু প্রয়োজন একটা ফ্যামিলিতে যা প্রয়োজন ২ রুমের একটা বাসা গোছাইতে, আমার বাসা থেকে সবকিছু আমাকে দিছে। ইচ্ছা থাকুক না থাকুক দিছে। কারণ আমার আম্মু নাই। আমার ভাইয়া মনে করছে যে হয়তো আমাকে এতটা অবহেলা করতে। জুয়েলারি দেওয়া বিয়ের জন্য আমার মা আমার জন্য যেগুলা বানায় রাখছিল এগুলা জামাই হিসেবে তারে আহ স্বর্ণ হিসেবে যেগুলা দেয় এলাকা ভিত্তিক, মানে যেগুলা প্রচলন থাকে যার যতটুকু অ্যাবিলিটি, ওকে আমার আব্বু স্বর্ণের আংটি দিতে, আমার ভাবি ঘড়ি দিতে, মানে যতটুকু যেটা সম্মান করা, ওরে বাইক দিছে, এগুলো সবকিছু করছে। ইচ্ছা থাকুক না থাকুক ওপর থেকে সবকিছু করছে। ইভেন ওকে ভালো মতো একসেপ্ট করে নিছে আমার ফ্যামিলিতে। এটা পর্যন্ত এইরকম। তো আর ওর যে অফিস ছিল সেখান থেকে আমাদের বাসা খুব দূরে। সাপোর্ট আসতো যে ঠিক আছে তুমি আহ আহ, তুমিও পড়াশোনা করো, আমিও স্টুডেন্ট ছিলাম, আমি প্লাস সেও স্টুডেন্ট ছিল, যে আমরা যেন পড়াশোনা করি, আমাদের যেন কোনো কিছুতে প্রবলেম না হয়। আর ও কোনোদিন একটা লবণের প্যাকেটও কিনে নিয়ে আসেনি আমাদের ১ বছরের সংসার জীবনে। ওইটাও আমি কিনে নিয়ে আসছি যেন ও জব করতে পড়াশোনা করতে পারে। কিন্তু অনেক কিছু আপনার ফলের মতো মারতো, আপনার গালে মুখে দেখতো না যে কোথায় লাগতেছে, মানে বাসালা পর্যন্ত চলে আসতো। আর ও আমাকে বলতো যে তুই এত মার খাস তাও তুই যাস না কেন এখান থেকে, আহ তোর কোথাও যাওয়ার জায়গা নাই এই জন্য যাস না, এত মার খাস। মানে আর মারামারিটাও তো খুব মানে ছোট একটা ইস্যুতে, খুবই ছোট ইস্যুতে হইতো যে আমি লবণ কেন তরকারিতে আহ বেশি হয়েছে, বা চা বানাইছি, চায়ের আহ লিকারটা কেন হয় নাই, আমি বুঝতাম না কেন এরকম হইতো। আমি 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 এটা বলতে পারবো, এখনো বলতে পারবো ওয়াইফ হিসেবে যত প্রকার দায়িত্ব পালন করতে প্রকার, আমি কোনোটা কমতি রাখিনি। কাপড় ধোয়া থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, আমি সবকিছু করছি। ইভেন বাসা সামলাইছি, বাহিরটাও সামলাইছি। যদি ১ প্যাকেট লবণও লাগতো আমি সেটাও কিনে নিয়ে আসতাম, ওকে কখনো প্রেশার দিতাম না। তো কেন আপনার হচ্ছে আমাদের প্রবলেম চলতেছিলই। আর সব থেকে বড় কথা, আমার সাথে প্রবলেম করে আমার ভাইয়াকে ফোন দিত, গালিগালাজ করতো। তো আমার ভাইয়া আমি তখন নিতে পারতেছিলাম না। আমার ভাইয়াকে বলতাম যে ভাই আমি নিতে পারতেছি না। তো আমার ভাইয়া বলতো যে বিয়ে মানুষের জীবনে কয়বার হয়, একবার তো নিজে থেকেই করে ফেলছিস। তো এখন পস্তাতেই হবে, কিছু করার নাই। কোনো প্রবলেম হয়তো হইতেছে, ও মেন্টালি জব করতেছে, আবার বাসা হয়তো ওর মেন্টাল প্রেসার পড়ে যাইতেছে, ও ছোট, ও বড় না তোর। আমার ফ্যামিলি আমাকে এভাবে বুঝাইতো। তো ঠিক হয়ে যাবে, মানায় নিতে হবে। তো আমি আপনাকে পিকচার দেখাইতে পারবো যে আমাকে কি, মানে এমনে মানুষ মানুষকে মারে, আমি ওকে বলতাম যে কে মারো, এভাবে তো মানা তোমার ঠিক না। যে আমিও তো পরের মেয়ে না, তোমারও তো সন্তান হবে একটা সময়। আর সব থেকে বড় কথা কি, ও মারতো, আমি মনে করতাম ওর মেন্টালি কোনো সমস্যা আছে নাকি আমি জানি না, ও আমাকে মারতো। আহ, মারার পর আপনার হচ্ছে কোনোভাবেই তার রাগ ভাঙাইতে পারতাম না। আমি ঠিক ১ দিন ২ দিন পর ও নিজে থেকে এসে একটা সরি বলতো। আর ওই একটা সরিতে আমাকে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আমার এটা একসেপ্ট করতে হতো, না হলে আমাকে আবার মার খাইতে হতো। তো
এভাবে চলতে চলতে এটা আর নেওয়া যাইতেছিল না। মানে ওর কোনো ও আরো ফোন নাড়তে দিত না, ওর ফোন কখনোই একটা কল আসলেও আমাকে রিসিভ করার মানে আমার কোনো পারমিশন ছিল না। ও ওয়াশরুম থেকে দৌড়ে এসে ওর কল রিসিভ করবে, কিন্তু আমাকে কল রিসিভ, আমার তো ঠান্ডা লাগছে, তুমি আমাকে একটা নাপা নিয়ে এসে দাও, নিয়ে এসে দাও। আমাকে কোনোদিন 50 টাকা, বলতে খারাপ লাগতেছে, আমাকে কোনোদিন 50 টাকাও হাতে দেয় নাই, যে এই যে তোমাকে আমি 50 টাকা দিলাম, এটা তুমি খরচ করো। আর গভর্নমেন্ট জবে আমি তো, আমার ভাইয়াও জব করে, কিন্তু গভর্নমেন্ট জব সম্পর্কে ওইভাবে বাসার কেউ করে এরকম ধারণা ছিল না। ভাই ভাই প্রচুর ঘুষ খায় ওরা, এত লেভেলের ঘুষ খায়, প্রতিদিন ও হাজার হাজার টাকা রুমে নিয়ে আসতো। মানে যখন থেকে ওর টাকা পাওয়া, আমি এটা ফিল করি, ও যখন থেকে টাকা পাওয়া শুরু করছে সেদিন থেকেও মনে করছে যে ও তো আরো বেটার কিছু ডিজার্ভ করে। ও ভার্সিটির একটা মেয়েকে বিয়ে করতে পারতো, ও আরো ভালো ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে পারতো, ও এমন জায়গায় বিয়ে করতে পারতো যেন ওকে 10 লাখ টাকা দিতেছে। আমার ফ্যামিলি সবকিছু দিলেও ওকে তো টাকা দেয় নাই। ও প্রতিদিন হাজার হাজার টাকা নিয়ে আসতো। ওর স্যালারি যদি আপনার 30,000 টাকার মধ্যে হয়, ও প্রতি মাসে লাখ খানেক টাকা জাস্ট ঘুষ খায় টাকা, সার্ভিস অফিস সবকিছুতেই টাকা। তো কি কমর অনেক ভাই, টাকা হয়ে গেছে cash। আই ওয়ান্ট টু অ্যাড ওয়ান নোট। আমরা হালাল কামাই কুমাই কইরাও, ঠিক আছে, জয় বাংলা যেতেছি, আর ওরা ঘুষ ঘুষ খায়, বউ পিড়ে পুড়ে তারপরে বলে সংসার থাকে। আচ্ছা ঠিক আছে, ওকে, না, আমি সমস্যা নেই। এটাই ফিল করছি যে ও যখন থেকে অনেক টাকা দেখা শুরু করছে, তো হ্যাঁ, আমাকে ওর মায়ের সাথে রাখেনি। ও বলতো যে আমার মায়ের সাথে থাকলে তোকে 2 দিনও সংসার করতে দিবে না আমার মা, এটা বলতো। কিন্তু ওর মা আমাদের সাথে এসে থাকতো, ওর মামা, ওর নানি, ওর নানু, ওরা থাকতো। আমি সবার, আমি আমি একটা ওয়াইফ হিসেবে, আমার হাজবেন্ডের ফ্যামিলি, ওর মা অসুস্থ হইতে ওকে ডক্টর দেখানো, ওর মায়ের সেবা করা, আমি ইচ এন্ড এভরিথিং করছি, সবকিছু করছি যেগুলো আমার বাসায় করিনি, ভালোবেসে করছি। এমন না আমাকে কেউ প্রেসার দিয়ে করাইছে, আমি নিজে থেকে, আমি ওর ভেতরে, মানে হয় না যে একটা মানুষের জন্য আমি এত বছর ওয়েট করছি, সেই মানুষটাকে আমি এখন বিয়ে করছি, তাহলে সেই মানুষটাকে আমি সেভাবে ট্রিট করবো না? ও আমাকে কখনোই ওভাবে ট্রিট করতো না। তো আমি কোনোদিন ওকে বলি নাই যে আমাকে 5 টাকা কেন দিতেছো না, তোমার টাকার উপর আমার কেন রাইট নেই, আমি এরকম কিচ্ছু বলতাম না। ও কি করতো, ওর মায়ের সাথে চিল্লাইতো, ওর মায়ের সাথে ঝগড়া করতো, ওর মায়ের সাথে ঝগড়া করে ও আমাকে মারতো। আমি বললাম যে তুমি এত নোংরা কথা কেন বলতেছো, পাশের ফ্ল্যাটে অনেকে আছে, ছোট বাচ্চা আছে ওদের বাসায়, এগুলা কথা বইলো না। তো ও আমাকে তখনও মারতো, মানে কোনো কিছু হইলে মারতো। আমি একটা নম্র ভদ্র বিড়াল টাইপের বাচ্চা, মানে ও এত সফট ছিল, ও জোরে কথা বলতে পারতো না, ওই মানুষের আচরণ। আমি যখন ওকে লুকায় আমরা দুজন হচ্ছে বিয়ে করি, তারপর থেকে এত চেঞ্জ। আর জব পাওয়ার পর এত চেঞ্জ, এত চেঞ্জ। আমার মনে হচ্ছে এই যে টাকাটাই আমার সবকিছু নয়। আমার বাসা থেকে টাকার সমস্যা হতো না, আমি যদি আমার ভাইকে বলতাম ভাই আমাকে 1000 টাকা দাও তো বিকাশে, বা 500 টাকা দাও তো, বা আমার এটা লাগবে, তোমাকে একটা ড্রেসও কিনে দেয় নাই ভাই, এক বছরে একটা ড্রেসও কিনে দেয় নাই। আমার ভাই তো আমাদেরকে অফুরন্ত দিতে, তো আমার কখনো মনে হয় নাই যে আমার এটার অভাব ওটার অভাব। তো আমার ভাইয়ার বাবু হইছে আগস্টের 15 তারিখ। আগস্টের 17 তারিখ ওর মা এলাকার একটা মানুষ সহ বাসায় ধরা পড়ছে। বুঝতে পারতেছেন, একটা হচ্ছে 50 প্লাস এজের মানুষ, একটা মানুষ নিয়ে ধরা পড়ছে, তার টাকার কোনো সমস্যা নাই, এমন না যে টাকার জন্য ধরা পড়ছে। আহ তো হুম, আপনার, আমার বলতেও খারাপ লাগতেছে এই কথাগুলো, আমি বলতে চাই না। আমি বুঝলাম না। ও, ওর মা যদি ব্যাটা নিয়ে আসে দিয়ে খারাপ না ফিল করে, তো তুমি তাহলে তারাই না বলতে খারাপ কেন ফিল করতেছো? আই ডোন্ট গেট ইট। হ্যাঁ, তো এটা যখন পড়ছে তো এলাকার মানুষ, মারামারি অনেক কিছু হয়েছে, বাট আমরা এই জিনিসগুলো জানতে পারি নাই, কারণ আমার ভাইয়ার বেবি হওয়ার কারণে আমরা এগুলাতে ব্যস্ত ছিলাম। কিন্তু ও আমার ভাতিজিকে অনেক ভালোবাসতো, খুবই ভালোবাসতো আমার ভাতিজিকে। তো এইটা ধরা পড়ার পর ওইখানে ওর মা বলছে যে আমরা বিয়ে করছি, বিয়ের কাবিন কোথায়? বিয়ের কাবিন তুলি নাই। তো ঠিক আছে, বিয়ের কাবিন তুলে নাই।
একদিন পর আমাদেরকে এখান থেকে ডাকছে, আমরা গেছি অনেক রাত্রে, রাত 9টার দিকে গেছি ওর বাসায়। আমাদেরকে ওর মা অন্যভাবে ব্যাপারটা বলতেছে, যে ওর মা যেভাবে বলুক, আমি তো জানতে পেরে গেছি আমার আব্বু ভাইয়ার মাধ্যমে। আব্বু ভাইয়া তো আমাকে মনে করেন ধাজ্জিয়া উড়াই দিছে, যে ওদের মান সম্মান নামাইতে নামাইতে আমি আর কোন জায়গায় নামাবো। তো আমাদেরকে ওর মাধ্যমে, ওর ফ্রেন্ডদের মাধ্যমে জানতে পারছে। দেন আমরা ওদের বাসায় গেছি, ওর মায়ের সাথে ওর তুমুল ঝগড়া, আমার কাছে রেকর্ডও আছে, ওর মায়ের সাথে ওর তুমুল ঝগড়া সবকিছু। আহ ঝগড়াটা করছিল না, ও মানে নিজে থেকেই নিজেরে কন্ট্রোল করতে পারে না, এটা বুঝে নাই। তো ওর মা এখন বলতেছে যে, আমি তখন বলছি, মা আপনি কি তাইলে বিয়ে করছেন? বলতেছে যে না, আমি বিয়ে করি নাই, আমি বিয়ে করব না, কিন্তু তোমরা সবাইকে বলবে আমি বিয়ে করছি। তুমি সবাইকে বলবে, মেনলি তোমার বাসায় বলবে যে আমি আমার শাশুড়িকে বিয়ে দিছি। আমি বলছি যে, আমি এটা কেন বলবো মানুষকে? তো ব্যাপারটা এরকম ছিল যে আমার ফ্যামিলি আর ও ফ্যামিলি তো অনেক ডিফারেন্স ছিল। আমি যদি আমার আব্বুকে, আমার ভাইকে বলি যে আমার শাশুড়িকে আমি ওই লোকটার সাথে বিয়ে দিচ্ছি, আর আমরা তো তার সাথে থাকি না, আমরা থাকি আমরা আমাদের শহরে, আমরা অন্য একটা জায়গায় থাকি। এখন সে যদি রাতে তার, আমরা তো এটা জানতে পারতেছি না ছেলের বউ হিসাবে। আর ওই দিক থেকে ও একটা পারমিশন পেয়ে যাইতেছে, যে মানুষজনও বলবে যে ও ওর ছেলের বউ বিয়ে দিতে, মানুষজন আর না, ওই লোকের অবাধ চলাফেরা থাকবে। তো আমি এটাতে না বলছি, আমার সাথে ও কিছু বলে না, চুপ ছিল। এরপরে আমার শাশুড়ির কাছে আমি খারাপ হওয়া শুরু করছি। আমার শাশুড়ি আসতো আমার বাসায়, আগে এসে মা মা করে কথা বলতো, এরপরে এসে বলতো যে আজ হলেও তোকে আমার ছেলের সাথে রাখবো না, কাল হইলেও রাখবো না। মানে ডে বাই ডে আমার শাশুড়ির চোখে আমি খারাপ হতে শুরু করলাম, কিন্তু আমি কখনো ঝগড়া করি নাই, আমি কখনো ঝগড়া করি নাই, আমি কান্না করতাম শুধু, আমি বাসাতেও কখনো বলি নাই। এই করতে 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 আপনার হচ্ছে ডিসেম্বরের 6 তারিখে আমাদের অ্যানিভার্সারি হইলো, আমাকে ঘুরতে নিয়ে গেল। আহ, যেটা হয় বাইরে লাঞ্চ করাইলো, নর্মালি এগুলো নিজে থেকেই করছে। আর 25শে ডিসেম্বর আবার ছুটি, ও নিজে প্ল্যানিং করছে যে 25শে ডিসেম্বর আমরা আবার ঘুরতে যাব কোথাও। আমাকে 25শে ডিসেম্বর ঘুরতে নিয়ে গেছে, কোথায় ঘুরতে নিয়ে গেছে? উম বগুড়াতে ঘুরতে নিয়ে গেছে, মোমো। 26শে ডিসেম্বর ও আমাকে ও সারা রাত জেগে আছে। আমি বলছি যে সারা রাত একটা মানুষ জেগে থাকলে সারা ফোনে কি করে, এই যে হচ্ছে ল্যাপের ভেতরে বা কাঁথার ভেতরে ঢুকে ফোন ইউজ করে। আপনি যদি এরকম করে আহ, হয় না কিরমিটিতে থাকে, সেটা একটু দেখি যে হচ্ছে কি করতেছে, চ্যাটিং করতেছে না কিছু করতেছে, উম, ওইভাবে করলেই তখনই আপনাকে ধরে মারবে। ওর ফোন দেখা যাবে না, কোনো কিছু করা যাবে না। ছাব্বিশে আচ্ছা, ডিসেম্বর আমার একটা বাসায় গেল। কোশ্চেন আছে। হ্যাঁ তোমাদের বলেন এই ভাই, আমি শেষের আহ, দিকে চলে আসছি। হ্যাঁ তুমি কি বাসায় রান্না বলেন। বান্না করতা? হ্যাঁ তুমি রান্না বান্না করতে পারো? হ্যাঁ, মানে প্রথম কেমন, দিকে ভালো রান্না অতটা করতে পারো নাকি? আচ্ছা। আর যতদিন সংসার ছিল ততদিন তুমি কি রান্না করে খাওয়াইছো তারে? হ্যাঁ করেই খাওয়াইছি, কিন্তু ওর মা এসে মাঝে মধ্যে আমাদেরকে খাবার দিয়ে যেত, ছেলে যেগুলো পছন্দ করে ওগুলো ফ্রিজে রাখতাম, দিত। আর আমি রান্না করে খাওয়াইতাম। আমি করব না কেন, আমার কাছে সংসার করাটাই একটা ধর্ম ছিল, যে আমি তো এত বছর পর যেটা চাইছি সেটাই পাইছি। আমি তো সব করতাম ওই বাসায়, ইচ এন্ড এভরিথিং করতাম, ঘর ঝাড়ু দেওয়া থেকে ঘর মোছা থেকে শুরু করে সব কিছু করতাম সব। আমি যদি আমার ভাইকে বলতাম ভাই আমাকে একটা কাজের মানুষ নিয়ে দাও, ও সেটাও দিত। কিন্তু হ্যাঁ, ও কখনো বেবি নিতে চাইতো না, কখনো না। আ- আমার ফ্যামিলি থেকে অনেক বলছে আমাকে বেবি নেওয়ার কথা, কারণ আমি আপনাকে প্রথমেই বলছি আমার বেবি নিতে অনেক প্রবলেম হবে। ডক্টর নিজে বলছে, ও জানতো, ও আমাকে প্রমিস করছিল যে আমি তোমাকে কখনো ছাড়বো না, তুমি আমার জন্য জাস্ট ওয়েট করো, তোমার বেবি না হলেও ছাড়বো না, আমরা দুজন অনেক হ্যাপি থাকবো। মানে এগুলো অনেক আগের কথা বলতেছি। আমি আমি এমনি যে এমনি বললাম কিসের যে জন্য ওর জন্য ওয়েট করবো? তোমার যে কোশ্চেন করলাম না যে তুমি রান্না করতে কিনা, তো এটার রিজন হইলো, আমি যদি কারো বাসায় কখনো যাই বা যদি কখনো কোথাও যাই, ধরো কেউ একজন দাওয়াত দিল, তারপর বললো যে এই হচ্ছে খাবার সামথিং, আমি দেখা গেছে ওই খাবারের ছবি তুলতেছি বা ওইটার ভিডিও করে রাখতেছি। কারণ মানে আমার কাছে এটা এতটা মানে ব্লেসিং মনে হয় যে একটা মানুষ
আমার জন্য তার জীবনের সময় বের করে কিছু একটা রান্না করছে, হ্যাঁ, এবং আই ডোন্ট নো, এটা আমার একদম মানে মনের ভিতরে অন্তরে গিয়ে জিনিসটা লাগতো। সো আমার টেকওয়েটা ছিল এই টাইপের, বা আমি যে জায়গায় সবসময় দেখি যে আ একজন পুরুষ হিসেবে, বা আমি জানি না যে আসলে হয়তো লাইফে এই জিনিসগুলো দেখি নাই। কিন্তু মানে একটা মানুষ আমাকে দিনের পর দিন আমার জন্য রান্না করতেছে এবং আমাকে মানে সে রান্না করে খাওয়াইছে। এটা আমার কাছে মনে হয়েছে মোর দ্যান এনাফ। এবং আমি আমার লাইফে যদি যত কিছুই করি না কেন, I cannot আম মানে আমি তার এই ঋণটা শোধ করতে পারব না। যে সে তার লাইফের মানে, কারণ আমার খাবারটা হইলো one of the most এনার্জি, যেটা আমার মানে আমি আমার পেট শান্তিতে সব শান্তি, এবং একটা মানুষ আমার ওই জায়গাটা হ্যাঁ, কেয়ার করতেছে। বুঝছে? সো বাট দ্যা প্রবলেম ইস আই ডোন্ট নো সামহাউ হয়তোবা আমরা যেই সমাজে এই জিনিসটা খুবই নরমাল, যে আচ্ছা এটা তো করতেই হবে। হ্যাঁ? সো নো গ্রেটফুলনেস, যে ভাই একটা মানুষ আমাকে রান্না করে দিনের পর দিন খাওয়াইতেছে। নো ম্যাটার হোয়াট, মানে এরপর আমি কি করে তার গায়ে হাত তুলতে পারি, এবং অনেক লজিক থাকতে পারে যে, হ্যাঁ, মেয়ে মানুষ, এটা তো বেয়াদ্দপ মহিলা, কথা শুনে না, ওই হইছে, সে হইছে। বাট স্টিল someone dedicated her life, হ্যাঁ? তো সেই জায়গাটার মধ্যে আমি আসলে, এখানে একটা গ্যাপ আছে যে কিছু মানুষ এগুলা পায় না। আর কিছু মানুষ এগুলা পাওয়ার পর এটা যাচ্ছে তাই মানে এটা মানে মিসইউজ করে আরকি। ভাইয়া ও ফ্যামিলি দেখে নাই তো, ও ওর আব্বু আম্মুকে দেখে নাই, ওর বাবাকে কখনো দেখে নাই। মানে না, ও না, হয়তো ওই জিনিস বাবাকে দেখলেও কিছু হইতো না। শোনো, একটা জিনিস কি যে আ ওর বাবাকে দেখুক, ওর ফ্যামিলিকে দেখুক, ও যাকেই দেখুক, হ্যাঁ? যে হারামি এবং অসভ্য, সে অসভ্যই থাকে। মানুষের মানে আমি একদিন আমার লাইভে একটা কথা বলছিলাম যে, অনেক মানুষকে দেখবা যে হুট করে গান গেয়ে ভাইরাল হয়ে গেছে। হুট করে কোনো একটা কারণে পপুলার হয়ে গেছে। এখন ধরো ভাই, সে আগে চালাইতো রিক্সা, সে আগে ছিল টেম্পুর হেল্পার। কোন কারণে সে হয়ে গেছে পপুলার। কিন্তু সে তো তখন তার বউরে তার ভালো লাগতো। তার মনে হবে, আচ্ছা আমি তো পূর্ণিমায় বিয়ে করতে পারি। আমি তো পপির কাছে মানে ইউ নো মানে এটা, এভাবেই বলতো আমাকে। হ্যাঁ? সো দিস ইস সামথিং। আমার মা একটা কথা কইতো, "ফকিন্নির পয়সা হইলে সোফা থাকে পাকঘরে।" তো এই টাইপের মানুষগুলোর প্রবলেম হইলো যে আ এরা কোনদিন আসলে মানে নো ম্যাটার সে ভার্সিটিতে পড়ুক, যাই পড়ুক, হ্যাঁ? তার যে লেভেলটা যে লো, হ্যাঁ? এবং এটা এরকমই থাকবে। ইউ ক্যান নট, বাট এখানে কতগুলা বিষয় আছে যে আসলে এই যে ধরো তোমার লাইফে কিন্তু মনে করে বিয়ে হইছে বা হোয়াটএভার দ্যা অল দ্যা সিচুয়েশন, ট্রাস্ট মি, তোমার লাইফের যে সিচুয়েশন গুলা যে তুমি টানতেছো মানে বা তাকে সাপোর্ট দিতেছো, হ্যাঁ? এই যে সাপোর্ট-টাপোর্ট এরকম অনেক গল্প আমার ইনবক্সে পড়ে আছে। এবং যখন আমি তাদেরকে বলি যে ডোন্ট ডু দ্যাট, এই জায়গার মধ্যে ছেলেটা, ওরা কথা শুনে না। ওরা তারপরও ট্রাই করে, তারপরও ঠিক করে, এবং ইনফেক্ট ইভেনচুয়ালি দে গট ম্যারিড, তারা বিয়ে পর্যন্ত করে। অ্যান্ড দ্য ওর্স্ট থিং ইস লাইক, মানে জিনিসটা হলো যে এটা কনস্ট্যান্টলি, আমি জানি যে এন্ড এ এটা আর ভালো কিছু হবে না। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে ইভেন দো টেলিং 1000 টাইমস যে ভাই, অল আর দ্য রেড ফ্ল্যাগ, এদিকে যাইও না। যত কষ্টই হোক, এটা তোমার লাইফের জন্য একটা মানে দাগ দিবে এবং একটা অভিশাপ। ক্ষণিকের সম্পর্ক, ক্ষণিকের আবেগ, ক্ষণিকের থাকতে পারতেছি নার জন্য পরবর্তীতে সারা জীবন ত্যাগ, রিগ্রেট এবং কনফিউশন, এবং অন্য কোনো মানুষের সাথে লাইফ ঠিক করতে গেলেও হয় লোয়ার কোনো মানুষের সাথে ঠিক করতে, মানে ইট উইল বি লাইক জাস্ট কম্প্রোমাইজ আর ডাইজেস্টার। এটা জানার পরেও মানুষ ওই ভুলগুলো কনস্ট্যান্ট করে যায় শুধু সাময়িক যেই তীব্র পেইনটা, সেই পেইনটা রিলিভ করার জন্য। সরি টু ইন্টারাপ্ট। ইটস জাস্ট সিন্স উই আর রেকর্ডিং, সো আই এম হ্যাঁ, হ্যাঁ। ট্রাইং টু অলসো এড দ্য মেসেজ সো দ্যাট when people will listen they should ইটস know. ওকে ভাইয়া। তো আমাদের হচ্ছে ২৬ তারিখে একটা প্রবলেম হয়। ওর মা আর ও এসে আমি কিছু বুঝলামই না। আমার ছিলাম, তার ছেলের বউকে ডাকছিলাম। সবাই তুচ্ছ প্রবলেম থেকে আমাকে বাসা থেকে আমার ভাইয়াকে ডাকা হয়, আমাকে বাসা থেকে পাঠায় দেয় আমার ভাইয়ের সাথে। দেন জানুয়ারি মাসের ৪ তারিখে ও একটা ডিভোর্স লেটার পাঠায়। আমি এর মাঝখানে এই কয়দিন অনেক চেষ্টা করছি। তারপরেও চেষ্টা করছি যে একটা মানুষের কয়বার বিয়ে হয়? একটা মানুষ কয়জনের সাথে থাকে? আমি আমার লাইফের এতগুলা বছর আমি তো কখনো ভাবিই নাই অন্য কোনো ছেলেকে নিয়ে। তো এই জিনিসটা হওয়ার পর
তো আমাদের এইরকম একটা সিচুয়েশন হওয়ার পর আমি আর কখনো যোগাযোগ করি নাই। অনেস্টলি আমি কখনো যোগাযোগ করি নাই। ইভেন আমার ফ্রেন্ডস, আমার রিলেটিভ, আমার ভাইয়া শুধু সবকিছু জানে। তো তাছাড়া সবার একই কথা, কি হইছে? আমি তো বাহিরে কখনো বলতাম না আমার এত প্রবলেম, আমি এই প্রবলেমে আছি। আমি এখন পর্যন্ত কাউকে বলি নাই যে আমি এত মার খাইছি, আমাদের এই প্রবলেম হইতো। ও আমার কোনো কিছু করবে না। ও আমাকে ও আমাকে জব করতে দিবে না, কিন্তু আমাকে বলতো যে তোমাকে আমার ফ্যামিলির সারা জীবন 50% সবকিছু তোমার কন্ট্রিবিউশন থাকতে হবে। তুমি তোমার বাসা থেকে নিয়ে আসবা, তোমার মায়ের টাকা নিয়ে আসবা, তুমি তোমার আব্বুর জমি পাবা না, ওইটা নিয়ে আসবা, ওইটা করা হয়। আর বাচ্চা তো নিতে চাইতো না, কখনোই চাইতো না। তো আমি তারপর থেকে আর কখনো যোগাযোগ করিনি, কোনোদিন করি না। বাট আমি একটা ট্রমার মধ্যে পার করছি আমার পুরো। আমি 3টা মাস একটা রুমের মধ্যে বন্দি ছিলাম। 3টা মাস, এটা শুনতে অন্যরকম লাগতে পারে যে 3টা মাস কেমনে তুমি থাকছো, তুমি কি জানালা খোলো নাই, দরজা খোলো নাই? না, আমি 3টা মাস জানালা খুলি নাই একটা রুমের। 3টা মাস আমি কারোর সাথে মুখ দেখি নাই। জাস্ট দরজার ওই পার থেকে আমাকে খাবার দিত। আমি হয়তো 24 ঘন্টার মধ্যে একবার কোন একটা, আমি 3টা মাস ভাই, 3টা মাস আমি অনেস্টলি আমি সূর্যের আলো দেখি নাই, কারোর সাথে যোগাযোগ করি নাই। মানে আমার পুরো পৃথিবী অন্যরকম হয়ে গেছে যে ওদের এত ভালো একটা বন্ডিং, এত মানে মানুষ তো ভেতরের বিষয়টা জানে না। ইভেন আমি এখনো কখনো বলি নাই খাইছি, এত ঝামেলা হইতো। ও আমাকে কোনোদিন হ্যাপি হয়েও 500 টাকা দেয় নাই যে ধরো এটা তুমি খরচ করবে, আমি কখনো চাই না। আর সব থেকে বড় কথা, আমি কিরকম একটা মানুষ, আমার কোনো উম মানুষের পকেট মানি বলে যে একটা বিষয় থাকে, আমার সেটা নাই। আমি মেয়ে মানুষ হিসেবে জুয়েলারি পরা একদমই পছন্দ করি না, একদমই পছন্দ করি না। আমার কোনো শখ নাই যে আমি মেয়েদের মতো আমি আমার লাইফে কখনো মেকআপ করি নাই। আমি কখনো, হয় না যে মানুষ ওই যে এখন পর্যন্ত স্টিল নাও আমি যে ওই যে মানুষ ছবি তুলে বেড়াই না সুন্দর করে মেয়েরা সেজে গুজে, আমি কখনো শাড়ি পরে সেজে গুজে আই হ্যাভ বাহিরে ওয়ান ঘুরি নাই। কোশ্চেন ফর ইউ। তুমি কি হিল হইছো? তোমার কি মনে হয় তুমি কি হিল হইছো? হ্যাঁ, আমি তো আহ স্বাভাবিক, কিন্তু আমি এটা ভুলতে পারি না। হ্যাঁ। ওকে, সো হিয়ার ইজ এ কাপল অফ থিং। দেখো যেটা হয় যে আমি মানুষকে কেন হিল হইতে বলি, মানুষকে কেন মুভ অন করতে বলি, ম্যাক্সিমাম যাদের ডিভোর্স হয় বা যাদের এ ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন হয় তারা সেই পেইনটা পুরোপুরি প্রসেস করে না। তো এই যে মানে ধরো আমি তোমার কথা বলতেছি না, ধরো একটা কাপলের ব্রেকআপ হয়েছে মানে ডিভোর্স হয়েছে, তো সেই মহিলা বা সে মেয়ে ধরা সে মনে করো আরেকটা সম্পর্কে চলে গেছে এবং তার মনে হইতেছে এভরিথিং ইজ ওকে। তো প্রবলেম হয় কি যে সে তো প্রসেস করে নাই, সে পূর্বে যোগাযোগ বিচ্ছিন্ন করে নাই। তার আগের হাজবেন্ড তাকে কনস্ট্যান্টলি তাকে মেসেজ দিবে, যোগাযোগ করবে এবং সেও যোগাযোগ করতেছে ইভেন দো তার সম্পর্কটা শেষ। সে ভাবতেছে সে মহাপণ্ডিত, সে সব জানে। প্রবলেম হইলো সে যখন তার আগের এক্স এর সাথে কমিউনিকেশনটা কন্টিনিউ করতেছে, সে তার পরবর্তী সম্পর্কের মধ্যে চিটিং করা শুরু করলো, সে এখানে টক্সিসিটি নিয়ে আসলো। অলসো এই মানুষগুলোর প্রবলেম হয় কি যে এই যে তারা যে লাইফে লেট গো করা থেকে শুরু করে আগের সম্পর্ক সবকিছু কাট না করার কারণে তাদের ভিতরে ইমোশনটা পুরো প্রসেস হয় না। তো এরা পরবর্তীতে লাইফে যেই বিষয়গুলো পাইছে, যেমন ধরো তুমি লাইফে হয়তো টাকা পয়সা পাবে না, সেম আই নো সামওয়ান তার হাজবেন্ড তাকে হাতে একটা টাকা পয়সা দিত না, কিন্তু সে যখন নিজে টাকা পয়সা কামানো শুরু করছে তখন তার বিহেভ চেঞ্জ হয়ে গেছে। সে যেখানে আগে সংসার করতো সে এখন আর সংসার প্রতি তার ফোকাস না। সে যেখানে আগে ঘরোয়া মেয়ে ছিল সেখানে সে এখন 10টা ছেলের সাথে ঘুরে বেড়ায়, সে রাত বিরেতে ঘুরে বেড়ায়, তার কাছে মনে হয় এটাই সব ঠিক, সে অল্পতে রিয়েক্ট করে, সে খারাপ বিহেভ করে। কিন্তু স্টিল যে মানুষটা তাকে ডমিনেট করছে সেই এক্স হাজবেন্ডের কাছে এখনো সে মানে লুকায় চুকায়। তো প্রবলেম ইজ যে লাইফে ব্যাপারটা হলো এই টাইপের যে ভাই সম্পর্কে তুমি মানে মেয়েটা হয়তো প্রথম দিকে ভিকটিম ছিল, কিন্তু জীবন যখন তাকে একটা সুযোগ দিছে ভালো কিছু করার, সে তখন আরেকজনকে ভিকটিম বানাই দিচ্ছে। এটা তখনই হয় হ্যাঁ, যখন হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, যে আসলে ভাইয়া আমি ঠিক বলছেন। এই যে মনে হয় না যে অনেকে বলে না শাশুড়ি অত্যাচার করছে, শাশুড়ির গল্পে গল্প শুনে শাশুড়িরে তার শাশুড়ি হয়তো একসময় অত্যাচার করছে। তো এই যে হুম, সাপ্রেস ইমোশন, হ্যাঁ, তো এটার সলিউশন হইলো যে দুর্বলের উপরে সবল অত্যাচার। যে দেখা গেছে যে
আমরা মোস্ট অফ দ্য টাইম যেটা করি যে ধরো আমি জানি যে আমার বস আমার সাথে খারাপ ব্যবহার করলে, আমি তার সাথে তেড়িবেড়ি করলে আমার রুটি রুজি বন্ধ হয়ে যাবে। বাট আই হ্যাভ দ্যাট অ্যাঙ্গার। তো আমি কি করতেছি, আমি সেই রাগটা নিয়ে আমি ঘুরতেছি মোস্ট উইকেস্ট পারসন কে, হয়তো পারে আমার বাবা, আমার মা, বা আমার ওয়াইফ, বা আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, আমার কলিগ, মানে সামওয়ান যাকে আমি খুব কম মানে মনে করি যে আই ক্যান ডু দ্যাট, তার উপরে গিয়ে আমি টেপা টেপা যাচ্ছে তাই ব্যবহার, সে কনফিউজ হোয়াট হ্যাপেন, সামান্য বিষয়ের জন্য কেন রিয়েক্ট। সো দিস ইজ ভেরি আনফেয়ার। এই কারণে যখন আমি নো কন্টার কথা বলি, অনেকে চিল্লাফাল্লা হলে, ভাই আপনি কেন এইভাবে ভাই, ইউ হ্যাভ টু প্রসেস দ্যাট। আদারওয়াইজ তোমার ভিতরে সেই অ্যাঙ্গারটা থাকবে, এবং তুমি যে আজকে হয়তো ভিকটিম, সামডে তুমি করবে কি, তুমি যখন বড় কিছু হয়ে যাবা, তখন তুমি তোমার পার্টনার উপরে তুমি যাইবা বলবে, এবং তুমি এই টক্সিক ট্রিট গুলো তুমি করবা। So that's I ask you that, do you think you can, you're already healed? That was one of the question, that's why I asked you. ঠিক আছে, আমি বলি, আমার ওই খারাপ সময়টাতে আমি আপনার ভিডিও দেখছি যে নো কন্টাক্ট, নো কন্টাক্ট, যতই কিছু নো কন্টাক্ট। আমি না সত্যি আপনি আপনার কথাটা আমি প্রথম দিনই ক্যাচ করছি। মানে অনেকে বলে না যে এতদিন নো কন্টাক্টে থাকছি তারপরে নক করছি, আমি এগুলা কিচ্ছু করি নাই। আমার ভিতরে যাই হোক, আমার যতই কষ্ট হোক, যেরকমই হোক। আপনি বললেন না যে আমাকে কি করতো, আমার ex হচ্ছে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে ব্লক করতো, আমার আনব্লক করে রাখতো। মানে ও মনে করতো যে তামান্না কেমনে আমাকে থামাচ্ছে, ও তো আমাকে নক করবে, আবার ওকে আমি নাচাবো। আমি কোনো দিন ওকে নক করি নাই। সেম ওর গল্প। সাথে সব আমি শেষ এই হয়ে গেছে দুইটা জিনিসই আমি একদিনই পোস্ট করব, হয়তো আজকে না আগামীকালকে। তোমার সাথে কথা বলার আগে আমি একদিন কথা বলছি, সেম প্যাটার্ন, যে মানে ব্লক আনব্লক খেলবে, গেম খেলবে, ইটস লাইক প্লেইং গেম, ঠিক আছে। মানে আমি হয় না যে একটু তো কাজ করে। আমি আমি তার আমি আমার ফোনের 2,500 পিক ডিলিট করে দিছি, 250 ভিডিও ডিলিট করে দিছি, সবকিছু করে দিছি, কিচ্ছু রাখিনি। তার কোনো মেমোরিজ আমার কাছে নাই, নাথিং, কিচ্ছু নাই তার আমার আমার কাছে। তো আপনার আমি আমি যখন এটা সাফার করতেছিলাম, যখন খুব খারাপ সময়, আমি আপনার ভিডিও দেখছি যে নো কন্টাক্ট। আমি আগে মনে করতাম কি, তাহলে আমি ওকে নক করি, আমি ওর হাতে পায়ে ধরি, আমি ওকে ইমোশনালি কথা বলি, ও হয়তো মেনে যাবে না। এই না, ও তো আমাকে নিয়ে আরো খেলবে। তা কমিউনিকেশন করার ট্রাই করি নাই, আর করবো না কখনো। কিন্তু আমার মেন বিষয়টা হচ্ছে, আমি এইটা বলতে চাই যে আমি এটা, আমার মামা আমাকে বলছিল যে লাইফের কোনো শেষ নাই। মানে যেখান থেকে শেষ সেখান থেকে শুরু। হয়তো আমাকে নতুন করে সবকিছু আমার শুরু করতে হবে, এটা আমার কাছে কষ্টের। এতগুলা বছর আমি একজনকে দিছি, তো নতুন করে যাই করি সেটা আমার কাছে একটু অনেক কষ্টের হবে। কারণ আমার ফোকাসটা সারা জীবন একদিকে ছিল, আমি তো অন্য কিছু নিয়ে ভাবি নাই। লাইফে না একজনের উপর কখন এভাবে ডিপেন্ডেবল হওয়া উচিত না, লয়াল থাকা উচিত, বা নিজে কিছু করা উচিত। আমার কোনো স্কিল নাই, আহ, কিচ্ছু নাই আমার কাছে, আহামরি কোনো ডিগ্রি নাই। আমি জাস্ট একটা গ্রাজুয়েশন কমপ্লিট করা মেয়ে, মানে কিছু নাই যে যেটা দিয়ে আমি নিজে কিছু করতে পারবো। আমার মাথার উপর আমার আব্বু আছে, ভাই আছে, ওরা যদি আমার পাশে না থাকতো আমি একদম রাস্তায় ঘুরতাম এখন। তো আমার নিজের ক্যারিয়ার বলেন, কোনো কিছুতে আমি কোনো কিছু করি নাই। আমার ওই জাস্ট একটা ধ্যান জ্ঞানে থাকার জন্য। তো এটা কখনো একটা ছেলেরও তো হওয়া উচিত না, একটা মেয়েরও হওয়া উচিত না, কিছু তো করা উচিত যেন দিন শেষে আমারও কিছু থাকে। তো আমি এই সম্পর্কটা থেকে একদম নিঃস্ব হাতে ফিরছি, একদম নিঃস্ব হাতে। সো তোমাদের সেপারেশনে কি হয়েছিল? আমাদের সেপারেশন, ও 25 তারিখে আমরা ঘুরে আসছি, 26 তারিখে ও বাসায় যেতে, বাসায় থেকে এসে কোনো কারণে আমার সাথে মিসবিহেভ করা শুরু করতে, আমার ভিডিও করতেছে। আমি ওকে বলতেছি যে আমরা বাসায় আছি, আমি দুইটা কথা বলতেছি, তুমি আমার ভিডিও কেন করতেছো? 1/2 ঘন্টা পর ওর মা আসছে, ওর মা এসে, আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। সে কি মানে তোমার সাথে যখন ঘর সংসার ছিল, তখন কি সে বিভিন্ন সময় অসময় তোমার ছবি তুলতো বা ভিডিও করতো? হ্যাঁ নর্মালি তো করতো, মানে ওইভাবে না। আহ, জানি না আপনি, মানে ওইভাবে নোটিস করি না কোনো না কিছু, মানে হ্যাঁ করতো। এরকম কিছু না যে ধরো তোমার কিছু ছবি টবি আছে তোমাকে ব্ল্যাকমেল করার মতো, এরকম কিছু?
হ্যাঁ, থাকতে পারে। ওকে, মজার জানো সবগুলো প্যাটার্ন সেম, মানে যারা এই কাজগুলো করে বউ পিডায়, এরা বউয়ের ভিডিও করবে, বউয়ের জন্য আলাদা ফোল্ডার করবে কম্পিউটারে, হ্যাঁ বউর সাথে খারাপ ব্যবহার করবে, আরেক জায়গায় চিট করবে, স্টিল নাও তাদের ওয়াইফ তাদেরকে ভালোবাসবে। ঠিক আছে, ইটস ভেরি আনফরচুনেট, ইটস ভেরি আনফরচুনেট। এটা হতে পারে। আমার এই ভালোবাসা তো আর নাই, কিন্তু একটা অভ্যাস, 13 বছরের একটা অভ্যাস, একটা মানুষ। অভ্যাস, আমি তো আর অন্য অভ্যাস, কোনো দিকে ইয়েস, তাকাই নাই। হ্যাঁ, যে অন্য দিস ইজ কোনো দ্য রিয়েল, মানুষের সাথে কিভাবে দিস ইজ কথা দ্য রিয়েল। বলতে হয়, এটাও তো করি নাই। তো এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। তো এই, ও আমার বাসা থেকে আমার ভাইয়াকে ডেকে পাঠানো হয়, আমাকে আমার ভাইয়ের সাথে আমার বাসা পাঠায় দেওয়া হয়, আমার বাবার বাসায়। দেন আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হয়। আমি চাইলে এই জিনিসটা নিয়ে অনেক কিছু করতে পারতাম। আমি চাইলে তার নামে কেস করতে পারতাম। আমার কাছে অনেক প্রুফ ছিল, সে আমাকে কিভাবে মারছে, সে টাকা খাইছে। আমি চাইলে তাকে হ্যারাস করতে পারতাম অনেক কিছুতে। অনেস্টলি এটা মুখে বলতেছি যে এখন এমন না, জেনুইনলি আমি পারতাম এটা করতে, কিন্তু আমি করি নাই। আমি আহ, যাই হোক, এই, আর কিভাবে কি বলবো, এটা আমার স্টোরি। সো আমি আফটার ডিভোর্স, হ্যাঁ মানে ডিভোর্সের সময় তোমাদের কোনো ঝামেলা হয়নি, মানে ধরো যে পারিবারিক ঝামেলা বা এটা সেটা? ঝামেলা বলতে কি, মানে সবাই অবাক, আমার এলাকার মানুষজন, আমরা যে বাসায় থাকতাম সেই বাসার যে ক্লিনিং এর আন্টিরা, এরা সবাই যে এভাবে কখনো ডিভোর্স হয় না। আমার মন চাইলো আমি বউয়ের সাথে একটু ঝগড়া করলাম, আমি আমার বউয়ের কোনো খারাপ কিছু দেখাইতে পারতেছি না, আমি দেখাইতে পারতেছি না ও হ্যাঁ আমাকে ডিভোর্সের যে কারণ, সেই কারণটার লেখতে আমার ক্যারেক্টারের কি বলবে, আমাকে কি দেখাবে, আমার কোন দিক থেকে দেখাবে, আমাকে দেখাইছে যে আমি ইসলাম শরিয়া অনুযায়ী চলি না, আর আমি অত্যন্ত হাজবেন্ডের কথা শুনি না, যে হাজবেন্ডের সাথে ঝগড়া করি। এই জাস্ট রিজনের জন্য সে আমাকে ছেড়ে দিতেছে। সে আমার ক্যারেক্টারের কথা কোন দিক থেকে বলবে যে আমি তার টাকা চুরি করছি, বা আমার ক্যারেক্টার খারাপ, বা আমি অন্য কিছু করছি, আমি ধরা খাইছি, এর নাথিং, এরকম কোনো কিছু তো সে প্রুফ করতে পারবে না। ও রিজন ছিল এতটুকু যে আমি ইসলাম শরিয়া মোতাবেক চলি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়া একটা মেয়ে, সে নামাজও পড়তো না। হ্যাঁ, আমার এটা প্রবলেম হইতো যে ও নামাজ পড়তো না, আর আমি এটার জন্য ওকে অনেক ফোর্স করতাম, এটার জন্য চিল্লাচিল্লি করছি। ভাই আমিও তো মানুষ, স্বাভাবিক। তো আমি এই জিনিসগুলা করছি, এগুলা নিয়ে চিল্লাচিল্লি করছি, এটা অস্বীকার করা না। তো এতটুকু রিজন দেখাইছিল যে আমি শরিয়া মোতাবেক চলি না, হাজবেন্ডের সাথে উম, ঝগড়া করি, এই জন্য সে আমাকে ছেড়ে দিতেছে। একটা রিজন দেখাতে হয় না ছেড়ে দেওয়ার আগে, মানে ওই যে কি বলে, ডিভোর্স লেটারের যেই একটা রিজন দেখাইতে পসিবল হয়, কজ, এরকম কিছু রাইট? একটা। আর সবাই অবাক, মানে এটা কিভাবে সম্ভব, একটা মানুষকে কিভাবে ছেড়ে দেওয়া যায় নাকি? চাইলে দুই ফ্যামিলিকে নিয়ে বসতে হবে, ফ্যামিলিগত ভাবে যদি জিনিসটা না হয় এলাকার মানুষজনকে নিয়ে বসতে হবে। আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে অনেক বয়স্ক মানুষজন আছে, তাদেরকে নিয়ে বসতে হবে, দেন এই জিনিসটা করতে হবে। কিন্তু ওর মা আর ও তো কখনো বসবে না, কারণ ওর মা ওর মাকে নিয়ে বসলে ওর সবাই ওর মায়ের বিপক্ষে যাবে না? তো এটা তো সবাই কেমন কথা, যে ওদের এত বছরের সম্পর্ক, ও ওই মেয়ে বলতে নাকি পাগল ছিল, ওই মেয়েকে কোথাও বিয়ে হইতে দিল না, যেখানেই বিয়ে করি ওখান থেকে নিয়ে আসবে, সেই জায়গায় এক কাছে কাছে 1 বছর সংসার করে আমাকে ছেড়ে দিছে। ইটস ওকে। এখন মানে সে কি তোমার সাথে যোগাযোগ করতে চায়? না, সে চায় নাকি আমি জানি না, কারণ আমি তো তাকে সবকিছুতে ব্লকে রাখছি, কিন্তু আমি ওই যে বললাম সে আমাকে আন আমি এটা বুঝতে পারি। আমার মাঝে মধ্যে আমার যখন খুব খারাপ লাগে, আমি হয়তো একটু চেক করি হোয়াটসঅ্যাপের পিকটা, তো দেখি আমাকে সে আনব্লক করে রাখছে, ওকে, আবার 3 দিন লেট মি পরে দেখি ব্লক করছে। টেল ইউ সামথিং, ওকে? নাম্বার আমি ওয়ান, হয়তো গুছায় কথা বলতে পারি না, তো ইটস আমি ওকে, ওইভাবে বুঝাইতে পারি নাই। অল গুড, অল গুড। ফার্স্ট ওয়ান হইলো, একটা সম্পর্ক যখন ভাঙে, হ্যাঁ, ওইটার পিছনে অনেকগুলো কারণ থাকে। এখন প্রথম কথা হইলো যে তোমার তুমি যদি জেনুইনলি বিলিভ করো যে এই জিনিসগুলা তুমি লাইফ লং, এটা মেক সেন্স করে যে তোমার গায়ে হাত তোলা বা তোমার সাথে যে এই যে যতগুলা তোমার সিচুয়েশন তৈরি হয়েছে, ডু ইউ রিয়েলি ডিজার্ভ ইট অর নট? সেকেন্ড কথা হইলো যে সে যদি অন্য মেয়ের জন্য এসব করে থাকে, তাহলে তো ওর দিকে ফিরে থাকার কোনো মানেই হয় না। হ্যাঁ, এখন তুমি যে
আই উইল সাজেস্ট যে তার সাথে আর কোনোদিন যোগাযোগ করিও না। জীবনে দেখো, জীবনে অনেক কিছু করতে পারে, এক জীবনে বহু কিছু করতে পারে, বহু রকম ঘটনা করতে পারে। আমার নিজের এক রিলেটিভ আছে, মেয়েটা হচ্ছে মানে একটু মানসিক ভারসাম্যহীন, কিন্তু সে দেখতে ভালো এবং সব দিক দিয়ে তার সব ঠিক। কিন্তু মেয়েটার জীবনে কোনোদিন প্রেম করে নাই, কিছু করে নাই। তার প্রথম যেখানে বিয়ে দিছে, হ্যাঁ, সেখানে দেখা গেছে, জানা গেছে যে ছেলে পক্ষ সব জেনেই মানে মেয়েকে বিয়ে করছে, কিন্তু ছেলের আগের বউ আছে, ওইখান থেকে ছাড়া নিয়ে আসছে, আরেক জায়গায় হয়তো বিয়ে দিছে। সেখানে দেখা গেছে ছেলে হইতেছে মানে মারাত্মক নেশা টেশা করে, ইচ্ছা মতো বউরে পিটায়, ঠিক আছে। এবং থার্ড হুম, যেখানে হয়তো বিয়ে দিতেছে, সেখানে দেখা গেছে যে কি বলে এটাকে, যে সে আর কি একটু লো প্রোফাইলের একটা ছেলে, কিন্তু সে আর কি মানে সারাক্ষণ ইনসিকিউর থাকে এবং মানে টুকটাক বোঝা যায় বউরে টর্চার মর্চার করে আর কি। তো একটা মেয়ে মানসিক ভারসাম্যহীন বা একটু সহজ সরল বোকা, সে তার লাইফে এতগুলো ফেস করছে, যেখানে সে কোনো প্রেম করে নাই, প্রীতি করে নাই, কিছু করে নাই। তো অনেক স্টুপিড আছে বলবে হারামে আরাম নাই, এটা সেটা। ভাই, দিস ইজ নট হাউ ইট ওয়ার্ক। হ্যাঁ, খালি হারামে আরাম নাই, খালি প্রেম প্রীতির মধ্যে আছে, কিন্তু হারাম যে ঘুষ খাইলে কোনো প্রবলেম নাই। তারপরে এই কি বলে এটাকে, এই যে শিশু মারতেছে এখানে সেখানে, সারা দুনিয়া অন্যায় চলতেছে, এগুলা বাদ দিয়ে খালি দুইটা পোলা দুইটা মায়া মানে প্রেম প্রীতি টুনাটুনি করছে, ওখানেই খালি গডের প্রবলেম। এগুলো হচ্ছে সব বাটপাড়ি আলাপ 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 আর কি। সো ইটস হ্যাপেন। তুমি তোমার লাইফে তুমি একটা সম্পর্কে ছিলা, সেখানে আহ, কিছু ভালো মোমেন্ট ছিল বলেই এটা বিয়ে পর্যন্ত গড়াইছে। এবং সি দ্য বিগেস্ট প্রবলেম ইজ, আমরা সবসময় আগে চিন্তা করি। তোমার মনে আছে তুমি প্রথমে বলছিলা তুমি ক্লাস 5-এ তুমি ভালো স্টুডেন্ট ছিলা, রিমেম্বার? সো দ্য হুম, প্রবলেম ইজ, ধরো আমি ইন্টারে ফেল করলাম, আল্লাহ মানে আমার তার ইন্টার পরীক্ষা না, ইন্টারে ফেল করলাম, হ্যাঁ, আমি কোনো ভার্সিটি চান্স পেলাম। এখন আমি আমার প্রেজেন্টে যদি আমি যে কোনো জায়গায় খালি যদি বলি যে আমি তো ক্লাস 5 ভালো স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, আমার সাথে কেন হইল? আমার তো জিপিএ 5 পাওয়ার কথা ছিল। ক্লাসের যে ছেলেটা মানে ওই সময় মানে 1-10-এর ভিতরে ছিল না, সেখানে এখন বুয়েটে পড়তেছে। সো দিস ইজ নট দ্য পয়েন্ট। আমাদের প্রত্যেকটা মানুষের সম্পর্ক ব্রেকআপ হওয়ার পর যে প্রবলেমটা হয়, সবাই অতীতের অঙ্ক মিলানোর চেষ্টা করে যে আচ্ছা আমাদের তাহলে না, ফেস চেঞ্জ হয়ে গেছে, প্রেজেন্টটা ইম্পর্টেন্ট। প্রেজেন্ট সিচুয়েশনটা কি, প্রেজেন্টে সে আমার সাথে গায়ে হাত তোলে, আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি হ্যাপি না, সে আমার সাথে চিট করে অন্য মেয়ের সাথে কথা বলে, সে আমাকে ছাড়তে চায়, আমি আমার গায়ে হাত তোলে, আমার মান সম্মান বলতে কিচ্ছু নাই। সো দ্যার ইজ সো মেনি ফ্যাক্টর, সো মেনি ফ্যাক্টর। এবং দ্য ভেরি লাস্ট কোশ্চেন ইজ, এন্ড দ্য ভেরি ফার্স্ট এন্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমি কি ভালো আছি কিনা। আমি সব সহ্য করলাম যে ঠিক আছে, আমি মানে আমি ভালো আছি কিনা, তো অ্যান্সার নাই। আচ্ছা ঠিক আছে, আমি ভালো নাই, আমি তারপর তার লগে থাকবো। সে কি থাকতে চায়? সে থাকতে চায় না। আচ্ছা ঠিক আছে, সে থাকতে না চাইলে আমি তার জোর করে রাখবো। কিন্তু তুমি কোথায় তুমি জোর করে রাখবে একটা মানুষ, যে মানুষটা মানে, হ্যাঁ, রাইট? হ্যাঁ, তা তো অবশ্যই। কিন্তু আমার তারপরে মনে হয় যে আমি তো, হয় না অনেক স্ত্রীরা থাকে যে হাজবেন্ডকে প্যারা দেয় সবকিছুতে, যে অফিস থেকে আসলো ঝগড়া ঝগড়া চিল্লা চিল্লি। আমি তো এই টাইপ মেয়ে কখনোই ছিলাম না। আমার কোনো এটা 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 লাগে না, এটা কোনো কিছু লাগে না। সি, একটা জিনিস হলো যে তোমার ছিল না। যদি মানে ইচ্ছা হয় যে মানে ইফ সামওয়ান রিয়েলি ওয়ান্ট টু বা কারো যদি থাকতে, যেমন ধরো অধিকাংশ সম্পর্কে যেটা হয় যে সম্পর্ক টক্সিক, মানে সম্পর্কের মধ্যে ঝগড়া যেটা হইতেই পারে, কিন্তু যে মানুষটা ছাড়তে চায় সে দেখবা যে ওই ঝগড়াগুলোতে তোমার কি কি বিহেভ ছিল সেগুলার বারবার সামারি করবে। হ্যাঁ, আপনি যদি আমাকে এতই পছন্দ করতেন তাহলে আপনি কি আমাকে এটা বলতেন, আপনি কি তখন এটা করতেন, আপনি তখন অল দোজ এক্সকিউজ আর জাস্ট তোমাকে ছাড়ার কারণ। ধরো তোমার সাথে কোন একটা সিচুয়েশন ঘটছে, গুড মোমেন্ট এন্ড ব্যাড মোমেন্ট। তো গুড মোমেন্ট আর ব্যাড মোমেন্টের মধ্যে একটা প্লাস মাইনাস হওয়ার পর যদি ব্যাড মোমেন্ট খুব বেশি হয়, ওকে উই ক্যান টেক ইট। কিন্তু তুমি মনে করো যে যখন একটা মানুষ ডিসাইড করে তোমার থাকবে না, সে খালি খুঁজবে আচ্ছা না না তুমি এটা করছো এটা করছো, আরে ভাই ওই ব্যাড মোমেন্টটা তো কালেকটিভ প্রসেস, তাই না? তো যেসব বাটপার গুলো সম্পর্ক ছাড়তে চায় তারা ওই জিনিসগুলো ফোকাস করে, যে কথা শুনে নেই। সো দোজ আর দ্য লাইক পিকি, ঠিক আছে, কয়েকটা পয়েন্ট আমি জাস্ট পিক করলাম এবং এটা আমি ইউজ করলাম। সো তুমি লাইফে কি করছো এটা তোমার, এটা তো দেখার বিষয় না। শোনো, আমি এমনও মানুষ জানি তার বউ কয়দিন পর ভাইগা যায়, কয়দিন পর পর এই পল ভাইগা যায়। ওই ব্যাটারে সবাই বুঝাইছে বউরে ছাড়তে, ব্যাটা বউ ছাড়ে না, ব্যাটা হ্যাঁ বউ ছাড়ছে বুঝে না। এখন ঠিক আছে, ওই ওই মেয়ের চরিত্রের সমস্যা আছে, ওই ব্যাটা একটা ছাগল গরু হোয়াট এভার ইট ইজ, এখানে আমরা ভুল আর কে
সঠিক সেটা কথা বলতেছি না। আমি জাস্ট পয়েন্টটা বলতেছি যে মানুষ কোন লেভেল পর্যন্ত যাইতে পারে, যে ঠিক আছে আমার বউ 2 নাম্বারই করতেছে, তারপর আমি ওরে ছাড়তে পারতেছি না। সো এই যে তুমি যে বললা যে আমি তো এটা করি না, সেটা করি না, নো, ছাড়ার জন্য কোনো কারণ লাগে না। ঠিক আছে, তার দরকার হলো সুতা। ঠিক আছে, যে ওকে ফাইন, আমি এখন ছাড়বো, আমার সারাক্ষণ খুঁজতে হবে, এই কথা শুনে নাই, রাগ করছে, সে জাস্ট একটা অপশন দরকার তার। ঠিক আছে। না, আমি তাকে অনেকবার বলছিলাম যে এইভাবে বিয়ে করার আগে বলছিলাম যে দেখো, আমরা যদি এটাকে, সেটা তো কেউ জানে না, তাই না? আমরা, তুমি তোমার যদি প্রেশার মনে হয়, আমি যদি তোমার লাইফে আমার সাথে যদি হ্যাপি না থাকো, তাহলে আমরা না আগাই, আমরা এটা থেকে দুইজন বের হয়ে আসি। তো অনেকবার বলছিলাম এই কথাটা, একবার না অনেকবার। তো ও বলছে না না না, কে করবে, তুমি তোমার বাসায়, আমার বাসায় লোক পাঠাও। মানে ও কতটা, মানে আমি কি বলবো, যে একটা ছেলে মানুষ ওর মাকে কনভিন্স করতে পারে নাই যে আমি ছেলে মানুষ, আমার বাসা থেকে ওর বাসায় আমি বিয়ে প্রপোজাল পাঠাবো। ও কেন পাঠাবে? আর সব থেকে বড় কথা, আমি তো স্টিল তার ওয়াইফ ছিলাম, মানুষ না জানলেও ও তো জান। ও ওর মাকেই লেট ইট সাপোর্ট গো। দিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই হচ্ছে আমার স্টোরি ভাইয়া। আর এটাই, কি বলবো, ওইভাবে আমি বুঝাইতে পারি না, কি বুঝাইতে জানি না। বলতে গেলে জিনিসটা আমি হেসে হেসে বলতেছি, এটা আমার লাইফে অনেক বড় একটা ইফেক্ট ফেলছে যে আমি 13-14 বছর একটা জায়গায় এভাবে দিয়ে গেছি, অন্য কোনো দিকে ফোকাস করি নাই, ফ্যামিলির চিন্তা করি নাই, নিজের চিন্তা করি নাই, আর ফ্যামিলির প্রেস্টিজের কথা ভাবি নাই যে আমি কোন জায়গায় যাইতেছি। আমার বোন, আমার কাজিনদের তো কত ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে, আমি কোথায় যাইতেছি? আমি সব হারাইছি আমার লাইফে। স্টপ আমি, কম্পেয়ারিং টু আদার পিপল। স্টপ সি দিস ইজ, শোনো, আমাদের লাইফে হচ্ছে প্রবলেম হইতেছে, আমরা উই আর ভেরি ডিস্ট্রাক্টেড উইথ আননেসেসারি থিং। হ্যাঁ, যেমন ধরো যে আমি খুব কম মানুষকে ফলো করি। হ্যাঁ, ফেসবুকে আমি হাতে গোনা 24-25 জন মানুষকে ফলো করি, এর মধ্যে আছে আমেরিকার প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, হোয়াট এভার ইট ইজ। বাট বাংলাদেশে আমি একটা মানে একটা ছেলেকে আমি ফলো করি। হ্যাঁ, ওই ছেলেটা রিসেন্টলি ক্যান্সার হয়েছে, সে একটা নতুন ফাইট এন্ড ফিট কি একটা জানি পেজও চালায়, আমি ভাবছি ওর পেজটা প্রমোট করবো। হ্যাঁ, আমিও ও ফলো আমার করি, আমি বুঝতে পারি। হ্যাঁ, ও আমার কিছু বলেও নাই এবং ও আমার চিনেও না, কিন্তু ইটস লাইক আমার নিজের ভাইয়ের ওয়াইফ আমাকে রিকোয়েস্ট করছে, তাও সেটা করি না, আমার কিছু ভালো লাগে না, মানে যেটা মন থেকে করতে ইচ্ছা করে সেটা আমি করি না। বাট তো আমি ওর পেজটাতে, ইফ ইউ লুক ইনটু হিজ পেজ, তো সে তার ক্যান্সার স্টেজ 4-এ থাকা অবস্থায়ও সে একটা বিজনেস করার চেষ্টা করতেছে তার এই ক্যান্সারের ট্রিটমেন্ট। ইনফ্যাক্ট লাস্ট ভিডিও দেখলাম সে হচ্ছে সম্ভবত একটা আম, সরকারি কোনো হসপিটাল সম্ভবত সে তার কেমোটা নিতেছে, সো বিকজ ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল একটা সিচুয়েশন আছে। সো সি, ওই মানুষটা কাছে এই মুহূর্তে তুমি যদি বলো যে সম্পর্ক মানে আম জাম কাডাল ডিগ্রি পিএইচডি গ্রিন কার্ড তারপরে সুন্দর, এভরিথিং ইজ বুলশিট। কারণ সে জানে যে এই ট্রিটমেন্টে খুব কম মানুষই সার্ভাইভ করে। তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতেছে তার বেঁচে থাকাটা, আর বাকি সব অর্থহীন। সেম গোস টু লাইক আমার ভাইয়ের ছেলে, ও হচ্ছে একটু অটিস্টিক টাইপের। আমার ভাবি কখনোই চায় না যে এই মানে সে তো কোনো স্কুল কলেজে পড়াশোনা করে না। ভাবির একটাই কথা যে আমার ছেলে যে নিজে নিজে যদি নিজের হাতে খাইতে পারতো, এতটুকু চাওয়া, এতটুকু, আর কিছু, নিজে হাতে খাইতে পারে আর নিজে নিজে টয়লেটে যেতে পারে। টু থিংস, বাড়িতে নিজে হাতে খাইতে পারিস আর তুই হলো টয়লেটে যেতে পারিস। সো সি, there is so many people are praying that মানে so basic little things, যে ভাই নিজের হাতে খাইতে যদি পারতো, নিজে যদি টয়লেটে যেতে পারতো, যে কোনো জায়গায় টয়লেট করে ফেলতেছে, কি এমব্রেসিং। হ্যাঁ, এমব্রেসিং সিচুয়েশন। সো ওই জায়গাটার তুলনায় ডোন্ট ইভেন মানে, সো ওয়াই এম সেইং দ্যাট, সি, আমি আমার লাইফে একসময় প্রচুর বন্ধু বান্ধব ছিল, আমি একাও ছিলাম, আমার পকেটে কখনো টাকাও ছিল না, আবার পকেটে অনেক টাকাও হয়েছে। আবার লাইফে সম্পর্কও ছিল, সম্পর্কও আবার ছিল না। তারপরে কখনো অনেক অসুস্থও ছিলাম, আবার অনেক সুস্থও ছিলাম। তো জীবনের সব পর্যায়ে মোটামুটি কম বেশি দেখছি, এবং এভরিথিং এট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট আই রিয়েলাইজ, যে আমি যেসব বিষয়ের জন্য আমি টেনশন করছি, আমি প্যারা নিছি,
এভরিথিং ইজ টেম্পোরারি। আমার হ্যাপিনেস টেম্পোরারি, আমার পেইন টেম্পোরারি। আই ক্যান নট হোল্ড লঙ্গার মাই হ্যাপিনেস লাইক ইনফিনিট লেভেল। নো, আমার লাইফের পেইন আমি আজীবন নিতে পারবো না। সো যে জিনিসটা টেম্পোরারি, আই নো দ্যাট থিংস উইল চেঞ্জ ইন এভরি ডিরেকশন, আইদার গুড অর ব্যাড। সো ওই জায়গাটার মধ্যে না আসলে ইফ ইউ ক্যান ফিল দ্যাট, ইফ ইউ ক্যান রিয়েলি কনভিন্স ইউর সেলফ দ্যাট ভাই লাইফের ভালো সময় খারাপ সময় দুইটাই হচ্ছে ক্ষণস্থায়ী, কোনোটার লেন্থ হয়তো বেশি, কোনোটা হয়তো কম, বাট এট এন্ড অফ দ্য ডে ইটস জাস্ট অ্যাবাউট ইউর সেলফ, নট অ্যাবাউট ইউর বোনের কাজিন ফাজিন, নো, ইটস ইউর রেস। সো আমি তোমার আজকে একটা কথা বলবো, ডোন্ট ফোকাস যে অন্যরা কি করতেছে, জীবনে কি করতে পারে না। ইউর লাইফ, ইউর জার্নি। তোমার জীবনের এখন ভেরি ফার্স্ট প্রায়োরিটি হইতেছে যে কমপ্লিটলি ক্লোজ করা ইউর পাস্ট রিলেশনশিপ, কোনো হোপ না রাখা। সেকেন্ডটা হইলো ফাইন্ড ইউর পিস। সো হাউ টু ফাইন্ড ইউর পিস, হাউ টু ফাইন্ড ইউর পিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটার জন্য ইউ হ্যাভ টু স্পেন্ড টাইম উইথ ইউর সেলফ। হ্যাঁ, মুভি দেখতে ইচ্ছা করলে মুভি দেখো, আমি সবাইকে হাঁটতে বলি হাঁটাহাঁটি করো, গো ফর এক্সারসাইজ, ডু লিটল আদার থিংস, গার্ডেনিং করো, হ্যাঁ, মন চাইলে রান্না বান্না করো, হোয়াট এভার ইউ ফিল, ইউ থিঙ্ক দ্যাট ওকে, বই পড়ো, ডু হোয়াট এভার ইউ ফিল। হ্যাঁ, try to enjoy your life even though you feel like you are not enjoying, you are not in the mood of celebration, but still মানে তোমার আমি বলতেছি না যে তুমি আজকে বার্থডে কেক কাটো, তোমার বলতেছি না তুমি আজকে একটা ড্যান্স দাও, তোমাকে বলতেছি সেলিব্রেট দ্য লাইফ, সেলিব্রেট দ্য ব্রেথিং, সেলিব্রেট দ্য ড্রিঙ্কিং when you are drinking the water. So try to focus on yourself, your life. এই জায়গাটায় যে ওকে ফাইন, এটা আমার জীবন এবং দ্যাট ইজ নো প্রবলেম। তোমার লাইফে তুমি একটা মানুষকে পছন্দ করছো, তুমি তাকে পাইছিলা, ট্রাস্ট মি, আমাকে যারা ফলো করেন 90% মানুষ এই সুযোগটাই পায় নাই। সো তুমি যদি সুযোগটা না পাইতে সারা জীবন আফসোস থাকতো যে কাউরে পছন্দ করছো তার পাও নাই, হইলেও হয়তো ভালো হইতে পারতো, বাট নাও ইউ হ্যাভ, মানে তোমার মুদ্রার এই পিঠও আছে ওই পিঠও আছে। সো ইটস ওকে, ইটস ওকে, হ্যাঁ ইটস ওকে। নাও ফোকাস অন ইউর সেলফ, ফোকাস অন ইউর সেলফ, নো কন্টাক্ট ভিডিও দেখো বা হোয়াট এভার ইউ নিড টু ডু। হ্যাঁ, আমি প্রতিদিন দেখি। আর আমি ওই যে আমি এভাবে হয়তো আপনি আমাকে চিনবেন, আমি অত রিয়াক্ট করি না। আমি নিজেকে একটু গুটায়ের টাইপ রাখি তো এই জন্যই, কিন্তু আমি আপনার ভিডিও প্রচুর দেখি, আমি আপনার সব ভিডিও দেখি। সো আমি এখন হচ্ছে আমার এখন 11টা বাজে গেছে। সো we are going to end our conversation. So is there any question or anything you wanted to know from me? Anything you want to ask? আমি চাই হ্যাঁ, you can ask me, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, any question or anything, whatever you want to know. আমি চাই আপনি এইটা মানুষকে বুঝাবেন, ছেলে হোক মেয়ে হোক, এটা কোনো মানে আমি এভাবে ভাবি না যে ছেলেরাই খারাপ, মেয়েরা মানে যেহেতু আমি ভিকটিম, মেয়েরা সবাই ভিকটিম না, সব মেয়েরা ভিকটিম হয় না, ছেলেরাও ভিকটিম হয় অনেক সময়। কখনো না কোনো কিছুতে মানে কারো উপর ডিপেন্ডেবল হওয়া উচিত না। আমি মেন্টালি সব ফিজিক্যালি যাই একটা মানুষের উপর ডিপেন্ডেবল হয়ে গেছিলাম এতগুলা বছর ধরে। তো এমন না যে তার সাথে আমার কথা বলতে মন চায়, আমি আমার মনও চায় না। নো কন্টাক্ট মানে নো কন্টাক্ট। আমি একটা দিনের জন্যও মনে করি নাই যে আমি কন্টাক্ট করার চেষ্টা করব। কিন্তু আমার ভেতরে ওই যে একটা ইয়ে চলে আসছে যে আমি একজনের উপর এইভাবে ডিপেন্ডেবল হয়েছি, আমি হয়তো আর এখান থেকে লাইফে অন্য কোথাও আর সেটেল হতে পারবো না। না, অন্য আপনার কোথাও এখন হচ্ছে চিন্তা করার দরকার নাই। সি না লাইফে না আমি ট্রাইও করি নাই এরকম কিছু। ব্যাপারটা হইলো যে লাইফের অন্য জায়গায় সেটেল যে ব্যাপারটা, সেটা হইতেছে যে সি অন্য জায়গায় সেটেল হওয়ার অনেক মানুষ দেখবো জীবনে 50 বছর বয়সে বিয়ে করতেছে, 60 বছর বয়সে বিয়ে করতেছে, কেউ আবার আজীবন একাও থাকতেছে, জীবনে অনেক ফেজই হইতে পারে, কেউ জীবনে 5-7টা বিয়েও করতেছে। হ্যাঁ, তো আমরা জানি না, তুমি যেদিন সম্পর্কে জড়াইছিলা তুমি সেদিনও জানতা না তোমার জীবনে, ধরো তোমার কেউ যদি এসে স্বপ্ন দেখাই দিত যে তুমি এরকম বিয়ের পরে মাই খাইবা এবং তারপর তোমার ডিভোর্স হবে, তুমি জীবনে সম্পর্ক কন্টিনিউ করতা না, তাই না? করতা? বিয়ে করতা? অবশ্যই করতা না, না তাই না? সো উই ডোন্ট নো। সো ঠিক একইভাবে যে তুমি ফিউচারে কি হবে এবং ওইটা আদৌ ভালো হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারে না। হইতে পারে একই ঘটনা তোমার লাইফে আবার ঘটতে পারে, আবার নাও ঘটতে পারে, এনিথিং কুড হ্যাপেন। সো তুমি যদি
তুমি জীবনে যে বিষয়গুলো তুমি জানো না, এই জানো না বলেই তোমার জীবনটা আসলে সুন্দর, এবং অনিশ্চিত বলেই জীবনটা সুন্দর। আমরা যদি জেনে ধরো তোমার কেউ যদি বলে দিত যে তুমি এত তারিখে এই টাইমে মারা যেতা, তুমি আর কোনোদিন কাজ করতে পারো না, তোমার মানসিক অশান্তি, হ্যাঁ হ্যাঁ আমি সো লেট ইট গো। সো দ্য ফ্যাক্ট ইজ লাইক জীবনে কি হবে না হবে এইটা হচ্ছে উপর আল্লাহ নির্ধারণ করে দিবে। এভরিথিং হ্যাপেন ফর রিজন। যা চিন্তা করে মানুষ, তুমি সারা জীবন পার করে দিছো, মায়ের দৌড় খাইছো, বাচ্চা কাচ্চা পয়দা করছো, সারা জীবন ট্রমাটাইজ হয়েছিলা, এবং বিফোর ইউ ডাইড মানে গোটা জীবন শুধুমাত্র আফসোস করে গেলা যে অমুকের লাইফ, অমুকের লাইফ, অমুকের তমুকের লাইফ। বাট নাও ইউ হ্যাভ দিস অপরচুনিটি টু টেক কন্ট্রোল অফ ইউর লাইফ। জীবনে যত কিছু হোক, জীবন খারাপ হইলো আমি দেই, জীবন ভালো হইলো আমি দেই, এই জীবনটা আমার। সো ভুল করলেও আফসোস নাই, আর ভালো কিছু করলেও আফসোস নাই। Earlier it was like, okay fine, someone is controlling my life or something happened. So once you know that okay you have your control, এবং অলসো ট্রাই টু ফাইন্ড এ ওয়ে হাউ ইউ ক্যান আর্ন মানি। হ্যাঁ, যে তুমি যে বলো ডিপেন্ড না হওয়াটা, ইফ ইউ আর আর্নিং দ্যাটস গুড, and also try to see how can you accommodate yourself, and ignore everything, ignore what other people are talking, what they're saying about your past relationship or anything, because at the end of the day they're not going to feed you, they're not going to accommodate you. So those are the shitty people, and this exists in every society, either America, Europe, everywhere these kind of people are existing. Okay, so it's not like that you're just dealing with these things because you're living in Bangladesh. No, people like this kind of mentality exists all around the world. So the point is very clear. So focus on yourself. ঠিক আছে? And I'm taking sometimes I talk several things because ব্যাপারটা later record থাকবে তো, so the thing is like the message, so that people could get that okay I am giving some kind of message to the people that they know okay fine what is my say when I'm actually talking about or after listening those things from you. So আমি তোমার জন্য দোয়া করি, দুপুরবেলা তোমাকে সুস্থ রাখে, ভালো রাখে, নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, এবং যে আমি বলবো না যে এগুলো ভুলা সহজ, কিন্তু তোমার নিজেকে টাইম দিয়ে দিয়ে স্লোলি ইমপ্রুভ করতে হবে। কেন তোমার সাথে এটা হয়েছে, এটা শুধু তোমার সাথে না, পৃথিবীর অনেক মানুষের জীবনে ঘটনাগুলো ঘটছে। সো টেক ইট ইজি, লুক ইনটু দ্য আদার পিপল হু আর লিভিং ওয়ার্স দেন ইউ। ঠিক আছে, যারা তোমার থেকে আরো খারাপ সিচুয়েশন আছে তাদের দিকে তাকায় মাঝে মাঝে নিজেকে একটু সান্ত্বনা দাও। ইটস নট ব্যাড অন্যকে দেখে তোমার যদি মনে হারায় এই মানুষটা তো আমার থেকে খারাপ অবস্থার মধ্যে আছে, হ্যাঁ, নিজেকে এভাবে সান্ত্বনা দাও। ইট ইউ এট দ্য এন্ড অফ দ্য ডে ওয়ান ডে ইউ উইল ওয়েক আপ এন্ড রিয়েলাইজ দ্যাট ইউর মানে তোমার মন কনভিন্স হয়ে গেছে, এবং once you're convinced then it's easy for you to accept everything, let it go, or মানে it's a new direction. So right now যে আমার কি হবে বা আমি আরেকটা মানে just at least you know for some time forget about that. ঠিক আছে? হ্যাঁ, আপনাকে থ্যাংক ইউ। 7 মাসে এই যে 8 মাস 7 মাসের একটা জার্নি আমার একা লাইফের, আমি এত কথা কারোর সাথে বলি নাই এখন পর্যন্ত। আর এই যে এত বড় একটা স্টোরি, এটাও কাউরে বলি নাই যে কেন কিভাবে কি হয়েছে। আমাকে কেউ বললো, আমি বলি যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই জন্য হয়েছে, ওটা পার্সোনাল বিষয়। আমি এত কথা কারোর সাথে বলিও নাই, এত কিছু শেয়ারও করি নাই, আপনার সাথে শেয়ার করলাম আজকে। থ্যাংক ইউ। মানে আমার মন চাইছে আপনার সাথে শেয়ার করতে, আমি আগেও আপনাদের নক করছিলাম, আপনি তো সিন করেন। এই সো ঠিক আছে থ্যাংক ইউ। তাইলে, হ্যাঁ, আর আচ্ছা, ভালো থাকো তাইলে। হ্যাঁ হ্যাঁ আমার নাম টাম গুলো তো আসবে না তাই না? হ্যাঁ, না তোমার নামটা সমস্যা নেই, আমি সিস্টেম করে দেবো, তুমি টেনশন নিও না।